শুভ্র, পরি তো নেই। কি বলছিস? ওকে যে মেয়েটা এভাবে চলে গেল, নিশ্চয়ই কিছু বলছিস মেয়েটাকে। ভালো মেয়ে দুপুরে সবার সাথে খেলো, আর এখন নেই। বোকা বানাচ্ছিস আমাকে। মা, কথা বলার সময় নেই, জলদি আকাশকে বলো বাইরে গেটে সিসিটিভি ক্যামেরা চেক করতে। পরি কোন দিকে গেছে ওটা দেখতে। জলদি করো মা। কি হয়েছে বোমা, এভাবে দৌড়াচ্ছ কেন? মা, সব শেষ। বলে অনিতা আকাশের কাছে গিয়ে বলল, আকাশ, বাইরে সিসি ক্যামেরা চেক করতো। ওকে ম্যাম। বলেই সিসি ক্যামেরা চেক করে অনিতাকে দেখালো। অনিতা দেখলো পরি অপোজিট দিকে একটা ট্যাক্সি নিয়ে চলে যায় জলদি। পায়ে জুতো অবধি মেয়েটার। অনিতা শুভ্রকে কল করে সব বলল। ওকে মা, আমি 20 মিনিটের মধ্যে আসছি। অনিতা রাস্তায় এসে দাঁড়িয়ে আছে শুভ্রের জন্য। প্রায় 25 মিনিট পর শুভ্রের গাড়ি অনিতার সামনে দিয়ে চলে গেল। শুভ্র শুধু গ্লাস খুলে হাত ইশারা করে দেখালো। অনিতার চোখ ছলছল করে উঠল। ভয় আর কষ্ট নিয়ে ট্যাক্সিতে বসে আছি। আমি শুভ্রকে কখনো মুখ দেখাতে পারবো না, কিন্তু কই যাব সেটাও জানি না। কিন্তু বাসায় আর ফিরবো না। ম্যাম, আপনি কই যাবেন? কিছু তো বললেন না। সরেন, আমি দেখছি বলে সামনের দিকে তাকিয়ে আছি। শুভ্র ভেবে পায় না। কি হলো যে পরি এত বড় ডিসিশন নিল? আজ ওকে পেল, ওর ভীমরতে যদি না ছুটেছে না, কত কষ্ট দিব আমাকে। ও জানে না পরীকে ছাড়া শুভ্র থাকতে পারবে না। ট্যাক্সি অনেক দূর চলে আসছে, তাই বলল মামা এখানে থামান। এখানে আপনি আসতে চাইছিলেন? জায়গাটা অনেক খারাপ ম্যাম। আপনি সুন্দরী মেয়ে মানুষ, এখানে থাকা রিস্ক ম্যাম আপনার জন্য। তারপর সন্ধ্যা নেমে এসেছে। চিন্তা করেন না, আমার এখানে আত্মীয় আছে, আমি সেখানেই যাব বলে ট্যাক্সি থেকে নামলাম। ট্যাক্সি ড্রাইভারও আর কিছু না বলে চলে গেল। আমিও রাস্তা থেকে নেমে অজানা পথে হাঁটতে লাগলাম। একটু পর হয়তো মাগরিবের আজান দেবে। বাসার সবার কানে কথাটা গেছে, পরি বাসা থেকে চলে গেছে। নিতাই সেন চুপ করে সোফায় বসে আছে, পাশে বিমলা আছে। কৌশিক আর অনিল বাসায় এখনো আসেনি। এমন একটা কাণ্ড করবে পরি কেউ কল্পনাতেও ভাবতে পারে। শুভ্র পাগলের মতো খুঁজেই চলেছে, কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছে না পরি। যে নিজ ইচ্ছায় চলে যায় তাকে কই থেকে খুঁজবে শুভ্র? আমি সোজাই চলে যাচ্ছি, এমন সময় মাগরিবের আজান দিল। কই যাব বলতেই সামনে গাছের একটা বেদি পেলাম, সেখানেই বসে আল্লাহকে ডাকতে লাগলাম, একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। নূরজাহান মানুষের বাসায় কাজ করে, কাজ শেষে বাড়ি ফিরছিল। এমন সময় গাছের নিচে একটা মেয়েকে দেখে ভয় পেয়ে গেল। এই ভর সন্ধ্যায় ভুট্টুত বসে নয় তো? কিন্তু ওই পথ দিয়ে যেতে হবে, তাই ধীরে ধীরে কাছে গেল মেয়েটি। দেখলো মেয়েটি কাঁদছে বসে থেকে। এই মেয়ে, কে তুমি? অনেক আশার আলো দেখতে পেলাম মহিলাটিকে দেখে। আমাকে এক রাত থাকার ব্যবস্থা করে দেবেন, আমি প্রেগনেন্ট। ভর সন্ধ্যায় এভাবে থাকলে আমার ক্ষতি হতে পারে বলে মহিলার দিকে তাকালাম। নূরজাহান আগাগোড়া পরীকে ভালো করে দেখে বলল, দেখে মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। তো এখানে কি করছো? পায়ে জুতাও দেখছি না। বাসা থেকে রাগবাগ করে চলে আসছো নি তো? ওনার কথা শুনে চুপ করে গেলাম। পরীকে চুপ করে থাকা দেখে নূরজাহান বলে উঠল, দেখো, আমি যেখানে থাকি তুমি হয়তো থাকতে পারবে না, কারণ আমি নিতান্তই গরিব মানুষ। নিন্দা করতে পারো আমাকে। এবার আমি তার কাছে এসে বললাম, আমাকে যেখানে নিয়ে যাবেন যান, তবু আমাকে এখান থেকে নিয়ে যান দয়া করে। নূরজাহান পরীকে নিয়ে তার বাড়িতে আসলো। মাটির একটা ঘর, তার ভেতরে একটা চৌকি, কিছু আসবাবপত্র। তবুও নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম, এটাই অনেক পরি, মন শান্ত করে এখানেই থাকতে হবে। নূরজাহান পরীকে টিউবওয়েলের পাড়ে এনে বলল, তুমি হাত চোখ মুখ ধোও, আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি। আমি ফ্রেশ হয়ে এসে সব আসর আর মাগরিবের কাজা নামাজ আদায় করে বসে রইলাম। নূরজাহানের বয়স 50 বছর। ছেলেমেয়ের উপরে বোঝা হতে চায় না বলে এখানে এসে একা থাকে। পরীকে পেয়ে তার অনেকটা সুবিধা হলো। খালাম্মা, আমাকে যেভাবে রাখবেন সেভাবেই থাকবো, আমি অনেক অসহায় খালাম্মা। দেখো বাবা, আমি মানুষের বাসায় কাজ করি, সকালে যাই সন্ধ্যায় ফিরি। এই সময়টা খুব সাবধানে থেকো, আশেপাশের মানুষ খুব খারাপ। যত কম বের হবা তোমার জন্য ততই ভালো। বাকিটা আমি সামলে নিতে পারবো। খালা বলে যখন ডেকেছো, তোমাকে আমি ফেলে দেই কেমনে? শুভ্র রাত 9টার দিকে বাসায় ক্লান্ত হয়ে ফিরে আসলো। পুরোটা দিন ধকলে ওর অবস্থা বেশ খারাপ। অনিতা শুভ্রকে দেখে স্তব্ধ হয়ে গেল। 18 দিন পর বাসায় ফিরছে ছেলেটা, আর তার এই হাল। শুভ্র রুমে এসে দরজাটা বন্ধ করে দেখে গত রাতের শার্ট ওইভাবেই খাটের উপরে পড়ে আছে। শুভ্রর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ছটফট করে সব শার্ট ওয়ার্ড্রোবের ভিতরে ঢুকিয়ে রেখে খাটের দিকে তাকিয়ে দেখে ল্যাপটপের নিচে কিছু কাজ। সেটা হাতে নিয়ে শুভ্র রিপোর্ট দেখে ফ্লোরে বসে পড়ল। পরি প্রেগনেন্ট? শুভ্র চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। শুভ্রকে কথাটা না জেনে কত বড় ভুল করেছে সেটা এখন হারে হারে টের পাচ্ছে। অনিতা দরজা খুলে এসে বলল, শুভ্র, তুই মেয়েটাকে কিছু বলছিস না? তাছাড়া এত বড় ডিসিশন পরি কখনো নিত না। তোর আসার জন্য কষ্টেও চলে গেছে। মা, আমি ওকে কিচ্ছু বলিনি। বলেই রিপোর্টটা অনিতাকে দিল শুভ্র। অনিতা রিপোর্টটা দেখে সম্পূর্ণ চুপ হয়ে গেল। শুভ্র পাশে বসে বলল, ও, এই অবস্থা কই গেল পরি?
জানি না মা, ও আমার কথা একবার ভাবলো না মা। বলে মাকে জড়িয়ে ধরলো শুভ্র। অনিতার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। শুভ্রের যে কি হয়ে যাচ্ছে সেটা অনিতা ভালো করেই বুঝতে পারছে। নিদ্রা আর অর্পিতা রুমে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। পরি ছোট মানুষ, একটা ভুল ডিসিশন নিয়েই ফেলেছি শুভ্র। যে বাচ্চার মা হতে চলেছে সে কখনো ছোট না বৌদি, ওর হয়ে একদম সাফাই করবেন আমার কাছে। বলেই শুভ্র কিছুটা রেগে গেল। অনিতা ওদের চলে যেতে ইশারা করতে ওরা চলে গেল। শুভ্র ওভাবেই বসে আছে। বাসা সবাই নিস্তব্ধ হয়ে গেছে। বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। মেয়েটা পুরো বাসা মাতিয়ে রাখতো। শুভ্র উঠে শাওয়ার রুমে গিয়ে লম্বা সময় নিয়ে শাওয়ার করে। কাঁদতে পারছে না, হয়তো ছেলে বলে। শাওয়ার রুম থেকে বের হয়ে দেখে অনিতা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র বস এখানে, পুরো দিন কিছুই খাসনি, খেয়ে নে বাবা। মা আমি কি করে খাই? আমার বইটা যে এই অবস্থা কিভাবে আছে, কি করছে আমি কিছু জানি না। ও খেয়েছে কিনা, কোন বিপদে পড়েছে, আমার কিচ্ছু ভালো লাগছে না মা। আমি সব বুঝতে পারছি বাবা, তবুও কিছু খেয়ে নে। বলেই শুভ্রকে কাছে বসালো অনিতা। শুভ্র এই একটা মানুষের ভক্ত, কোনোদিন মায়ের উপরে কথা বলে না, যা বলে তাই করছে, যেটা কৌশিক বা অর্পিতার মাঝেও দেখা যায় না। অনিতা শুভ্রকে ভাত তুলে খাওয়াচ্ছে। শুভ্র খাচ্ছে আর চোখগুলো দিয়ে পানি পড়ছে। অনিতা খাওয়া সব কমপ্লিট করে দিয়ে শুভ্রকে বিশ্রাম নিতে বলে চলে যায়। পরে তোমায় ছেড়ে থাকতে হবে এটা তো কথা ছিল না। তুমি কি মানুষ? এত কষ্ট কাউকে দেয়? আমি কখনো তোমায় ক্ষমা করবো না। শুভ্র পরীকে দেওয়া ল্যাপটপটা খুলে দেখে একটা নতুন ভিডিও সেভ করা। সেটাতে ক্লিক করতেই পরীর কণ্ঠ ভেসে আসলো। শুভ্র, এটা যখন তুমি দেখবা তখন আমি অনেক দূরে। পরী পেটে হাত দিয়ে বলে, শুভ্র, এখানে আমার বাবু আছে জানো, সেটা বিকাশের মনে হয়। আমি ইচ্ছে করে তো কিছু করতে চাইনি, কি করে হলো আমি নিজেও জানি না। বিশ্বাস করো, এই বাচ্চাকে মনে হয় এখন পেট থেকে বের করে হত্যা করি, কারণ এই আমার শুভ্রকে ছেড়ে যেতে বাধ্য করেছে। আমার কষ্ট হচ্ছে খুব। আমি কাকে কথাগুলো শেয়ার করতাম বলো, যে এটা বিকাশের বাচ্চা? আমাকে ভুলে যেও না। বলেই ফ্লোরে বসে কিছুক্ষণ কাঁদলো, তারপর অফ। শুভ্র ভিডিও দেখে চুপ করে বসে থাকলো অনেকক্ষণ। তারপর ল্যাপটপটা গায়ের শক্তি দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলো। ল্যাপটপটা ভেঙে শেষ। এই তোমার বিশ্বাস ছিল আমার প্রতি, যে একটা কথা হবে আমার সাথে শেয়ার করতে পারোনি? তুমি কেমন পড়ি? আমার কষ্ট হয় না? তোমার কি আমাকে মানুষ মনে হয় না? এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়। শুভ্র অনেকটা স্বাভাবিক হয়ে যায়, কাজের মধ্যে বিজি থাকে। কিন্তু রাত এলেই পরি নামক দেবীটাকে শুভ্রের খুব মনে পড়ে যায়। একাকী নিঃসঙ্গতা জীবন বড়ই কষ্টের। শুভ্রের রানীটা হারিয়ে গেছে শুভ্রের জীবন থেকে। পরি 6 মাসের প্রেগনেন্ট। এখানে থাকতে ওর অনেক কষ্ট হয়, তবু মেনে নিয়েছে। রুম থেকে একদম বের হয় না, কিছু কাজ ছাড়া। ক্ষুধা, কষ্ট, দারিদ্র্যকে অনেকটা মানসিক ও শারীরিক দিক দিয়ে আঘাত করেছে। ফোনটা বের করে শুভ্রের পিক ভিডিও দেখে, শুভ্র ছবিগুলোর সাথে কথা বলে। অনেক অভিযোগ করে এভাবেই দিন কেটে যায় মেয়েটার। নূরজাহান যেখানে কাজ করে সে পরিবারটা অনেক ধনী পরিবার। আসার এবং রেশমার একমাত্র ছেলে নিশু, এই 3 জন মিলেই পরিবার। নূরজাহান, তুমি তো একা থাকো, আমাদের এখানে এসে থাকলে আমাদেরও কিছুটা সুবিধা হতো। আপা, আমার একটা মেয়ে আছে, তার মধ্যে ওর বাচ্চা পেটে, ওরে ছেড়ে কেমনে আসি? তোমার মেয়ে কই থেকে এলো নূরজাহান? নূরজাহান সব খুলে বলল রেশমাকে। সব কথা শুনে রেশমা বলল, ওকেও নিয়ে এসো তোমার সাথে, ভালোই হবে তাহলে। অনেক সৎ মেয়েটা, কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চায় না। আমি এ যাবৎ পর্যন্ত যত টাকা ওর পিছে খরচ করেছি সব খাতায় লিখে রাখে, পরে শোধ করে দিবে বলে সব সময় চুপ করে থাকে। এতদিনে একদিনও মুখে হাসি দেখিনি মেয়েটার। একা একা কথা বলে ওর স্বামীর নাম ধরে, ওকে দেখে খুব কষ্ট হয় আপা। ছোট মেয়ে অবস্থায় বাসা থেকে বের হয়ে আসছে, আমি তার ঠিকমতো যত্নও নিতে পারি না। একদিন শুভ্র নামাজ পড়ছিল রুমে, কিন্তু চাবি পুশ করতে ভুলে যায়। সেটাই শুভ্রের জন্য কাল হয়ে দাঁড়ায়। অনিতা সন্ধ্যার পুজো শেষ করে শুভ্রের রুমের দরজা খুলে শুভ্রকে এই অবস্থায় দেখে ফ্লোরে বসে পড়লো, আর হাতে সবকিছু পড়ে গেল। শুভ্র তখন এক মনে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের স্ত্রী যেখানেই থাকুক না কেন, ওদের সব বিপদ আপদ থেকে রক্ষা করো প্রভু। জানি না ওরা কেমন আছে, আপনি আমার একমাত্র শেষ ভরসা। আমি ওর কাছে নেই যে এই সময় ওর একটু যত্ন নেব, ওকে ঠিক মতো রেখো প্রভু। মোনাজাত শেষ করে উঠে জানামাজ গুছিয়ে রেখে পেছনে ফিরে ওর মাকে দেখলো। শুভ্র সব বুঝে ঠান্ডা মাথায় অনিতা দিকে পা বাড়ালো। শুভ্র ধীরে ধীরে ওর মায়ের কাছে গিয়ে পাশে বসে অনিতার 2 পায়ে চুমু খেয়ে বলল, মা পরিটা আমাকে চেঞ্জ করে দিয়ে গেছে, কিন্তু দেখো আজ ওই নেই। অনিতা কোনো কথা বলে না। অনিতা বিরাট শখ খেয়ে গেছে। মা কিছু বলো, আমার খুব কষ্ট আছে মা। তুমি যদি আমার থেকে মুখ ফেরো না তাহলে আমি শুভ্র পাখিটুকু শেষ হয়ে যাব। প্লিজ মা কিছু বলো। বলেই অনিতার কোলে মাথা রেখে ওভাবেই শুয়ে শুভ্র বলে উঠল, মা আমার সাথে কথা বলো, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু অনিতা চুপ করেই রইল। অনিতা ছাড়াও শুভ্রের কাজগুলো আরো একজন দেখে ফেলেছে, আর সে জলদি সরে যায় দরজা থেকে। আজ 10 দিন হয়ে গেল অনিতা শুভ্রের সাথে কথা বলে না। শুভ্র যেখানে থাকে সেখান থেকে অনিতা চলে যায়, যা শুভ্রের জন্য খুবই কষ্টকর। একদিন শুভ্র অনিতাকে জড়িয়ে ধরে বলল, মা আমার খুব কষ্ট, হয়তো তুমি আমার সঙ্গে কথা না বলার জন্য। তবুও অনিতা কথা বলে না।
শুভ্র অনেকক্ষণ জড়িয়ে ধরে থেকে অনিতার কপালে কিস করে চোখের পানি মুছতে মুছতে চলে যায় রুম থেকে। কয়েকদিন ধরে কৌশিক ব্যাপারটা লক্ষ্য করে যে মা শুভ্রের সাথে কথা বলে না। কিছুদিন পর কৌশিক নিদ্রাকে জিজ্ঞাসা করে, নিদ্রা, মা শুভ্রর সাথে কথা কেন বলে না? তুমি কিছু জানো? শুভ্র রুমে নামাজ পড়ছিল, একদিন সেটা মা দেখে ফেলে। এর জন্য মা ওর উপর রাগ করে আর কথা বলে না। শুভ্র মুসলিমদের মতো নামাজ পড়ে কৌশিক। নিদ্রার কথা শুনে কৌশিক অত্যন্ত রেগে যায়। কৌশিক হনহন করে শুভ্রের রুমে গিয়ে ওর কলার ধরে হির হির করে টেনে নিচে ডাইনিং রুমে নিয়ে এসে কয়েকটা থাপ্পড় দিয়ে বলল। তুই এটা কি করেছিস? কৌশিকের চিৎকারে বাসা সবাই চলে আসে। শুধু অনিতা ওর দাদার বাসে গিয়েছিল সেদিন, তাই অনিতা অনুপস্থিত ছিল সেখানে। অর্পিতা দৌড়ে গিয়ে কৌশিককে শুভ্র থেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, কৌশিক দাদাকে কেন মারছো? কৌশিক অর্পিতাকে জোরে ধাক্কা দিয়ে বলল, ছোট মানুষ ছোটর মতো থাকবে, আর একবার কাছে আসলে এক থাপ্পড়ে তোর ভীমরতি ছুটে দিব। নিদ্রা কৌশিককে জোর করে টেনে আনে। কৌশিক কি করছো? কথাটা আমি তোমাকে বলেছি কি শুভ্রর গায়ে হাত তোলার জন্য? শুভ্র চুপ করে আছে। শুভ্র সব বোঝা শেষ, কৌশিক সব চেনে গেছে, এখন বাকিটা আল্লাহর হাত। আরে ও যে মেয়ের জন্য নিজ ধর্ম ত্যাগ করেছে, সেই ওকে ছেড়ে গেছে। ও এটা বোঝে না। ওকে আজ আমি মেরেই ফেলবো। নিতে এসে কৌশিককে একটা জোরে ধমক দিয়ে বলল। শুভ্র যেন আকাশ ভেঙে পড়লো মাথার উপর। দাদা এসব কি বলছে? চোখের পলকে সবকিছু দুমড়ে মুছে গেল শুভ্রের বুকের ভেতরটা। কৌশিক কি সব বলছো? পাগল হয়ে গেছো তুমি? মুখে লাগাম দাও। তুমি কতটা জানো ওর বিষয়ে নিদ্রা? ওর মা মাধুরী বাবা বিবাহিত জানা সত্ত্বেও জোর করে বিয়ে করেছে। শেষে মার হাত পা ধরেছে মাধুরী, শুধু বাবাকে পাওয়ার জন্য। আমি তোকে সহ্য করতে পারতাম না। মা আমাকে বাধ্য করেছে ওকে মেনে নিতে। আমার মা হয়ে ওকে মেনে নিছে, অন্য কেউ হলে কখনো মেনে নিত না। আর সেই মাকে কষ্ট দেয় ও। ওকে এই বাসা থেকে বের হতে যেতে বলো, ওর মুখ দেখতে ইচ্ছে করছে না আমার। শুভ্র আর একটি কথাও না বলে চলে আসতেই অর্পিতা গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। কাঁদতে লাগে। দাদা কই যাও? কোথাও যাবা না? কিন্তু শুভ্র নিজেকে ছাড়িয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। অনিলও কিছু না বলে রুমে এসে বসে পড়ে, কারণ কৌশিক যে কথাগুলো বলেছে সবকটা কথা অনিলের বুকের ভেতরে বিঁধে গেছে। শুভ্রটাকে ঠিকমতো আদরও করেনি কখনো, যাতে কেউ পিছে কথা বলে অনিলের দুর্বলতা নিয়ে। কিন্তু আজ শুভ্র সব জেনে গেল। বিমলা কান্না করতে করতে বলল, কৌশিক, খুব খারাপ কাজ করেছিস, কথাটি সবার মাঝে বল। আশা করিনি তোর কাছে এরকম ব্যবহার। পুরোটা দিন আর শুভ্র বাসায় ফিরে না, একদম শেষ হয়ে গেছে। এক জীবনে কতটা কষ্ট সহ্য করবে আর? পুরো বাসায় থমথমে ভাব। সন্ধ্যের পর বাসায় অনিতা আসলে অর্পিতা কান্না করতে করতে সব বলে দেয় বাসায় কি কি ঘটেছে। মা, পুরোটা দিন দাদা বাসায় ফেরেনি, কারো কলও রিসিভ করছে না। দাদার কিছু হয়নি তো? অনিতা কথাগুলো শুনে ক্ষেপে সোজা কৌশিকের রুমে গিয়ে কৌশিককে একটা থাপ্পড় মেরে বলল, তোর সাহস কি করে হলো শুভ্রকে এই ধরনের কথা বলা? বলেই একটা ধাক্কা দিল কৌশিককে। আমার ছেলে আমি বুঝবো, তুই বোঝার কে? শুভ্রর যদি কিছু হয় আগে তোকে বাড়ি ছাড়া করব। মা, শুভ্র তোমার কাছে সব হয়ে গেল? আমি বা অর্পিতা তোমার কিছুই নয়। যে মহিলা তোমার সংসার নষ্ট করে দিতে চেয়েছিল, তার সন্তান তোমার কাছে প্রিয় হয়ে গেল। কৌশিক, আজ যদি শুভ্রকে না পাই, আগে আমি নিজেকে শেষ করে দিয়ে তোদের মুক্তি দিয়ে দিব। বলেই হনহন করে বের হয়ে গেল অনিতা। অনিতা রুমে এসে দেখলো অনিল শুয়ে আছে। অনিতা খুব ভালো করেই জানে আজ অনিলের উপর কি হয়ে গেছে। অনিল উঠে এসে অনিতার হাত ধরে বলল, অনু, আমার ছেলেটাকে এনে দাও প্লিজ। ফোন রিসিভ করছে না, সারাদিন হয়তো কিচ্ছু খায়নি। আমার খুব কষ্ট হচ্ছে অনু। অনিতার চোখ দিয়ে পানি পড়ে গেল। আজ 19টা দিন শুভ্রের সাথে কথা বলেনি অনিতা, তার মধ্যে এমন একটা আঘাত কি করে সহ্য করবে? অনিতা দেরি না করে শুভ্রকে কল দেয়, কিন্তু রিসিভ হয় না। অনিতা এবার মেসেজ করে বলল, শুভ্র, আমার কষ্ট হচ্ছে বাবা, কেন এমন করছিস? এবার শুভ্র কল ব্যাক করলো। হ্যাঁ মা, বলো। শুভ্রর কান্না মিশ্রিত কথা শুনে অনিতার বুক হু হু করে কেঁদে উঠল। কই আছিস শুভ্র? শুভ্র লোকেশন বলে ফোনটা কেটে দিল। শুভ্রের আগের জীবন হলে হয়তো এতক্ষণ নেশার মধ্যে ডুবে থাকতো, কিন্তু ইসলামে নেশা করা হারাম, তাই একাই কষ্টগুলো বয়ে বেড়াচ্ছে। অনিতা বের হতেই নিদ্রা বলল, মা, আমি যাই আপনার সাথে। অনিতা চিৎকার দিয়ে বলল, স্বামীকে কথা লাগানোর আগে একবারও মনে হচ্ছিল না এর ফল কি হবে? আমার ক্ষত হয়েছে, তাই আমাকে মলম লাগাতে দাও। বলেই অনিতা ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে একটা রেল লাইনের মাঝখানে শুভ্র বসে আছে। অনিতা পাগলের মতো দৌড়ে আসে শুভ্রের কাছে। শুভ্র অনেকটা শান্ত হয়ে বসে আকাশের দিকে তাকিয়েছিল। অনিতা শুভ্রের ঘাড়ে হাত দিয়ে ওখানে বসে পড়লো। মা, খালি পায়ে কেন এসেছো? পাথরের মতো হাতে কষ্ট হচ্ছে তো তোমার? এবার কেউ আসছে? পাথর শুধু রক্ত ঝরায় কিছুক্ষণের জন্য, কিন্তু কিছু কথা বুক ছিঁড়ে দীর্ঘ সময় ধরে, যার থেকেও অনেক কষ্টকর হয় শুভ্র। শুভ্র হেসে উঠলো অনিতার কথা শুনে। মা, তুমি কবি হলে কবে থেকে? শুভ্র, বাসায় চল। শুভ্র অনিতাকে আচমকায় নিজের কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, মা, দাদা তো নিষেধ করেছে বাসায় যেতে, আমি কেমন করে যাই বলো? কৌশিক তোর কাছে বড় হয়ে গেল, আমি তোর কাছে কিছুই না। মা, পরি খুব কষ্ট দিয়েছে, দাদাও দিল, কিন্তু বিশ্বাস করো এতে আমার যতটা না কষ্ট হয়েছে তার থেকেও বেশি কষ্ট পেয়েছি যেদিন থেকে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলে। আমার খুব কষ্ট হয় তোমার।
বলেই শুভ্র ওর মায়ের কপালে গভীরভাবে চুমু খায়। এবার শুভ্র ফুঁপিয়ে কান্না করতে লাগলো ছোট বাচ্চাদের মতো। আমার ভুল হয়ে গেছে বাবা, আর কখনো করব না এমন ব্যবহার তোর সাথে, আমাকে ক্ষমা করে দে। রেললাইন থেকে উঠে বড় রাস্তাটা পার করে শুভ্র অনিতাকে কোলে নিয়ে গাড়িতে এসে বসে পড়লো। গাড়ির ড্রাইভার একটু দূর থেকে এদের মা ছেলের ভালোবাসা দেখে কেঁদে ফেলে। মায়ের কষ্ট হবে বলে এত দূর অব্দি মাকে কোলে নিয়ে হেঁটে গাড়িতে তুললো। কতটা মায়ের প্রতি প্রেম থাকলে একটা ছেলে এতটা করে। শুভ্রকে জড়িয়ে ধরে অনিতা কেঁদে বলল, চিন্তা করিস না শুভ্র, ওরা যদি এবার কিছু বলে তাহলে তোকে নিয়ে আমি বাসা থেকে বের হয়ে আসবো। অনিতা শুভ্রকে পাশে নিয়ে আসে। অর্পিতা শুভ্রকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। দাদা, ফোন কেন ধরো না? আমার কি কষ্ট হয় না? আমি যদি কলটা না ধরতাম তাহলে কি করে জানতাম যে অর্পিতা আমাকে এতটা ভালোবাসে? বলেই অর্পিতার কপালে একটা কিস করলো শুভ্র। শুভ্রের কথা শুনে বাসার সবাই ডাইনিং রুমে চলে আসলো। অনিতা নিদাইকে বলল, বাবা, শুভ্র এখানেই থাকবে আমার সাথে, এখানেই নামাজ পড়বে, এমনকি মসজিদে গিয়েও নামাজ পড়বে। কারো যদি এতে সমস্যা হয় আমি শুভ্রকে নিয়ে বাসা থেকে চলে যাব। বৌমা, আমাদের সমাজ বলে কিছু আছে। এবার অনিলও নিতাইয়ের সাথে সুর মেলালো। বাবা ঠিক বলেছ, সমাজ বলে তো কথা আছে। বাসার সবার জন্য একই কথা, শুভ্রের ধর্ম পরিবর্তন কেউ মেনে নিতে চাচ্ছে না। কিসের সমাজ? আমার ছেলের কিছু হলে কোনো সমাজ দেখতে আসবে না। আমি কোনো সমাজ মানি না। আমি বললাম তো আমি শুভ্রকে নিয়ে চলে যাব। আপনাদের সমস্যা হলে? মা, শুভ্রই তোমার কাছে সব হয়ে গেল। আমাদের কথা না ভাবো, কিন্তু বাবা কি করেছে তার কথা একটু ভাবো। আমার যা বলার বলে দিচ্ছি কৌশিক, ওর পিতার জন্য ওর পরিবার আছে, কিন্তু আমার ছেলেটার আমি ছাড়া কেউ নেই। দেখি ওর সাথে থাকলে আমার জাতপাত চলে যায় নাকি। অনিতা আজ খুবই কঠোর, কখনো কারো মুখের উপরে কথা বলেনি, কিন্তু শুভ্রর গায়ে হাত তোলার জন্য আজ প্রচন্ড রেগে আছে। কারোর সাথে কোনো মীমাংসা নয়। ওর শেষ কথা, শুভ্রকে নিয়ে অনিতা আলাদা থাকবে। শুভ্রর শরীরটা নিস্তেজ হয়ে আসে, নিজেকে আর ঠিক রাখতে না পেরে সবার সামনে ফ্লোরে পড়ে যায়। অর্পিতা ধরেও ব্যালেন্স ঠিক রাখতে পারে না শুভ্রের। অর্পিতা দাদা বলে চিৎকার করে ওঠে। শুভ্রর শরীর দুইবার কেঁপে ওঠে, একদম নিস্তেজ হয়ে যায়। অনিতা শুভ্রের কাছে বসে পড়ে থপ করে। কৌশিক দৌড়ে এসে শুভ্রের গায়ে হাত দিতে অনিতা চিৎকার করে বলে উঠল, আজ যদি আমার ছেলের কিছু হয় বাসার কাউকে ছাড়বো না, আমি সবাইকে জেলের ঘানিটা নিয়ে ছাড়বো, কারো কোনো মাপ নেই। বলেই কেঁদে উঠল অনিতা। অনিতা শুভ্রর গা ঝাঁকিয়ে বলে উঠল, শুভ্র, কি হলো তোর? আমার সাথে কথা বল বাবা, তুই আমার কাছে অমানত বাবা। তোর কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যাবো। আমি তোকে নিয়ে চলে যাব এখান থেকে, কথা বল বাবা। শুভ্রের মুখ দিয়ে সাদা ফেনা বের হতে লাগলো। একটা মানুষ কতটা শারীরিক ও মানসিক আঘাত সহ্য করবে? শুভ্র নামের ভেতরে প্রাণ পাখিটাই মনে হয় বের হয়ে গেল, সব শেষ। বাসায় এক প্রকার হট্টগোল শুরু হয়ে গেল। কৌশিক শুভ্রকে পাঞ্জা কোলা করে নিয়ে বাইরে প্রায় দৌড়ে নিয়ে গেল, সাথে অনিতাও গেল। কৌশিক শুভ্রকে নিয়ে গাড়িতে ওঠা দিয়ে অনিল এসে গাড়িতে উঠে আর কারোর জন্য অপেক্ষা না করে গাড়ি স্টার্ট দিল। কৌশিকের প্রাথমিক চিকিৎসা যা জানা ছিল সব প্রয়োগ করেছে শুভ্রের উপর। শুভ্রর গা শুধু একবার ঝিঁকে উঠল। অনিতা নিশ্চুপ হয়ে গেছে, যাকে বলে অধিক শোকে পাথর। কাছে যে হসপিটাল ছিল সেখানে শুভ্রকে অ্যাডমিট করা হলো। শুভ্রর অবস্থা খুবই খারাপ, হার্ট অ্যাটাক সহ প্রেশার একদম নিচে নেমে গেছে। শুভ্রকে লাইফ সাপোর্টে রাখা হয়। কৌশিক দ্রুত আসলামকে কল করে বলল, শুভ্রের অবস্থা খুব খারাপ, তুমি যেখানে থাকো না কেন জলদি আসো। বলেই লোকেশন বলল। বাসায় অর্পিতা গলা ফাটিয়ে চিৎকার করে দাদা দাদা বলে কেঁদেই চলছে। যে দৃশ্যটা দেখবে কারো চোখে পানি ধরে রাখতে পারবে না, কেউ ওকে থামাতে পারছে না। আসলাম জলদি এসে সোজা আইসিইউ রুমে ঢুকে যায়। চিকিৎসা ব্যবস্থা দেখে আসলাম খেপে যায়। আপনাদের এখানে যথেষ্ট চিকিৎসার ব্যবস্থা নেই, কিন্তু পেশেন্টকে আটকে রাখছেন কেন? ব্যবসা শুরু করছেন আপনারা জানেন পেশেন্টকে আপনাদের ব্যবসা লাঠে উঠায় দেবে। ওর কিছু হলে জাস্ট একটা ফোনেই আপনাদের হসপিটাল আগামীকালের সূর্য অবধি দেখতে পাবে না। ডাক্তারদের সাথে আসলামের বেশ কথা কাটাকাটি হয়। এক প্রতিষ্ঠানের ডাক্তার অন্য প্রতিষ্ঠানে কথা বলার অধিকার নাই, তবুও আসলাম এক নাগারে তর্ক করেই যাচ্ছে। এক পর্যায়ে আসলাম জোর করে কৌশিকের সাহায্য নিয়ে শুভ্রকে আইসিইউ থেকে বের করে আরো অত্যাধুনিক হসপিটালে শিফট করে। আসলাম রিস্ক নিয়ে সব কাজ করে একাই, কারো কাছে শুভ্রের দায়িত্ব দেয় না, যদি কিছু হয়ে যায় এই ভয়। কিন্তু সাথে কয়েকজন অভিজ্ঞ সিনিয়র ডাক্তার সবসময় রয়েছে। শুভ্রর অবস্থা বেশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। আসলাম আইসিইউ থেকে বের হতেই কৌশিক বলল, ওর অবস্থা কেমন আসলাম? দাদা, উপরওয়ালাকে ডাকুন, তিনি একমাত্র ভরসা। শুভ্রর উপর দিয়ে এতটা স্টর্চ গেছে যে মস্তিষ্কে রক্তকরণ হচ্ছে। প্রার্থনা করুন দাদা। অনিতা কথাগুলো শুনে ওখানেই সেন্সলেস হয়ে যায়। একদিকে শুভ্র, একদিকে অনিতা। অনিল কোন দিক সামলাবে? ওখানে অনিতার চোখে মুখে পানি ছিঁড়িয়ে দিতে অনিতার জ্ঞান ফিরে আসে। অনিতা সেখান থেকে উঠে দৌড়ে আইসিইউ রুমের সামনে গিয়ে দেখে শুভ্র নিস্তেজ হয়ে পড়ে আছে, অক্সিজেন মাস্ক পরা। ভগবান, আমার ছেলেটাকে ভিক্ষা দাও আমার কাছে, আমি কিচ্ছু চাই না। শুভ্রটাকে ভালো করে দেখতে দাও, শুধু আমার শুভ্রকে আমার কাছে ফিরিয়ে দাও। অনিতার বুক ধরফর করছে, এই বুঝি খারাপ খবর আসে। কৌশিক এসে অনিতাকে জড়িয়ে ধরে বলে, মা চুপ করো, এটা হসপিটাল।
তোর জন্য সব হয়েছে, আমি তোকে কখনো ক্ষমা করবো না কৌশিক। বলে অনিতা টুকরে কেঁদে উঠল। কৌশিক অনিতাকে চড়িয়ে কান্না করে দেয়। অনিল বারবার মনে মনে প্রার্থনা করছে, মাধুরীকে কেড়ে নিচ্ছে আমার জীবন থেকে। প্রভু, দয়া করে শুভ্রকে নিও না। ওটা মাধুরীর সব থেকে বড় উপহার আমার জন্য। এই বয়সে আমাকে এত বড় কষ্ট দিও না। মাঝরাতে পরীর খুব অস্বস্তি হচ্ছিল ঘুমের মধ্যে। হঠাৎ ঘুমটা ভেঙে যায়, বুকের ভেতর থকথক করে ওঠে, কিছুতেই শান্তি পাচ্ছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হয়। নূরজাহান ঘুমোচ্ছিল, পরে উঠে পানি খেতে যায়, কিন্তু গায়ে কোনো শক্তি কাজ করছে না। হাত থেকে গ্লাস পড়ে যায়, গ্লাস পড়ে যাওয়ার শব্দে নূরজাহানের ঘুম ভেঙে যায়। পরি, কি হয়েছে মা? পরি কোনো কথা বলতে পারছে না, শরীরের কন্ডিশন খারাপ হতে লাগছে, শুধু হাঁপিয়েই যাচ্ছে। নূরজাহান জলদি উঠে পরীকে চৌকিতে বসিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা, অমন করছো কেন? অনেক কষ্টে পরি বলল, খালাম্মা, আমাকে আমার ফোনটা একটু দেন জলদি। আমার মন বলছে শুভ্র ভালো নেই। নূরজাহান ফোনটা এনে দিতে পরি ফোনটা অন করে পাগলের মতো শুভ্রকে কল দিতে থাকে, কিন্তু সিমের টাকার মেয়াদ শেষ হওয়ার কারণে কল দিতে পারলো না। নতুন করে টাকা না ওঠানো অবধি কল দেওয়া যাবে না খালাম্মা, আমার শুভ্র ভালো নেই। বলেই কেঁদে উঠল পরি। আমাকে একটু কলের পাড়ে নিয়ে যান, আমি একটু অজু করব। নূরজাহান অনেকটা অবাক হয়ে যায়। তারপর পরীকে ধরে কলের পাড় থেকে অজু করিয়ে নিয়ে আসে। জানামাজ বিছিয়ে পরি অনেক কষ্টে বসে গেল নামাজে। শুভ্রের নিয়তে সালাতুল হজরত নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে। তারপর দুই হাত তুলে কান্না করতে করতে বলে, আল্লাহ, আপনার হেফাজতে শুভ্রকে রেখে এসছি। ওর সমস্ত বিপদ আপদ দূর করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি অনেক কষ্টে এই গর্ভবতী অবস্থায় এত রাতে তোমার দরবারে হাত উঠাইছি। আমার দোয়া কবুল করো প্রভু। আমার শুভ্রকে ভালো রেখো। আমার এই কষ্টের প্রতিদান দাও প্রভু। আমার অস্তিত্বটাকে আপনার কাছে আমানত হিসেবে রেখেছি। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আমাকে সঠিক সময়ে আরো উত্তম রূপে শুভ্রকে আমার কাছে ফিরিয়ে দিও প্রভু। ওকে ভালো রেখো প্রভু। আমার কাছ থেকে ওকে যেন কেড়ে নিও না আল্লাহ। পুরোটা রাত অনেক কষ্টে জানামাজে কাটালো পরি। পায়ে পানি জমে গেছে, তবু জানামাজ থেকে উঠতে নাছোড় বান্দা পরি। মেয়েটার কান্না থামছে না। নূরজাহানও জেগে রইল বাকি রাতটুকু। এত ভালোবাসে মেয়েটা, তবু ভাগ্য পরিক্রমায় আলাদা দুজনে। পরির কান্না দেখে নূরজাহানেরও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এটা পরীক্ষিত যে যার প্রতি সবচেয়ে বেশি টান থাকে, আর সে যদি পৃথিবীর অপর প্রান্তে বিপদের সম্মুখীন হয়, তাহলে বিপরীত মানুষটি টের পাবেই। যেটা পরীর ক্ষেত্রেও ঘটেছে। সকালের দিকে শুভ্র সেন্স ফিরে, কিন্তু কথা বলতে পারে না, শুধু চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল শুভ্র। স্বাভাবিক হতে আরো টাইম লাগবে। সবাই এসে শুভ্রকে দেখে গেছে, শুধু অনিতা শুভ্রের পাশে বসে আছে। অনিতা 28 বছর আগের কথায় ফিরে যায়। কৌশিকের বয়স তখন 5 বছর ছিল। বাসায় কাজ করছিল অনিতা। এমন সময় অনিল বাসায় আসে, কিন্তু তার কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে সবার সামনে অনিলকে জড়িয়ে ধরে। সবাই তো হতবাক হয়ে যায়। মেয়েটার নাম মাধুরী। অত্যন্ত সুন্দরী, স্মার্ট, আধুনিক, রুচিশীল একটা মেয়ে। মাধুরী নিউ ইয়র্কে থাকে। পিএইচডি ডিগ্রিধারী একজন মেডিসিন স্পেশালিস্ট। অল্প বয়সেই চিকিৎসা ক্ষেত্রে অনেক নাম করেছে। অনিলের সাথে পড়াশোনা করেছে একসাথে, কিন্তু মাঝপথে অনিল সব ছেড়ে বাবার কথায় অনিতাকে বিয়ে করতে বাধ্য হয়। মাধুরীর সাথে অনিলের 5 বছরের রিলেশন ছিল। অনিতাকে বিয়ে করার পর অনিল মাধুরীর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়, কারণ দুইটা নৌকায় পা দিয়ে সে চলতে পারবে না। মাধুরী এই 6 বছর ধরে বাংলাদেশে 4 বার আসে অনিলকে খুঁজতে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে গেছে। এবারও আবার আসে। ভাগ্যের মিল থাকায় মাধুরী রাস্তায় অনিলকে দেখে ওর পিছু নেয়। অনিতা এসে মাধুরীকে অনিল থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই মেয়ে, আমার স্বামীকে কেন ধরেছো? অনিল, তুমি বিয়ে করেছো? শুধু বিয়ে করেনি, ওর একটা 5 বছরের বাচ্চাও আছে। মাধুরী প্রচন্ড কষ্ট পায়। 9 বছরে জমানো ভালোবাসা তাসের ঘরের মতোই ভেঙে যায়। তবু নিজেকে সামলিয়ে অনিলের হাত ধরে বলল, এতদিনের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে না। আর তুমি আমাকে রেখে কেমনে আর একটা বিয়ে করতে পারলে? তুমি তো এমন না, তাহলে কেন কাজটা করলে? আধা বাংলা আধা ইংরেজি ভাষায় কথাগুলো বলে উঠল মাধুরী। নিতাই সেন মাধুরীর সামনে এসে বলে, কি বলছো তুমি? আমার ছেলে বিবাহিত, 6 বছর আগে বিয়ে করেছে। আপনি তো অনিলের বাবা, তাই না? হ্যাঁ, তুমি কে? অনিলকে না হয় বলুন আমি কে। ও মাধুরী, কিন্তু ও যা প্ল্যান করেছে সেটা আমি বেঁচে থাকতে সফল হতে দিব না। বাবা, মাধুরী আমার বিবাহিত স্ত্রী। আমি দেশে আসার 1 সপ্তাহ আগে ওকে বিয়ে করেছিলাম। বলেই অনিল চুপ করে যায়। অনিতার মাথায় বাজ পড়লো কথাটি শুনে। এটা কি বলছে অনিল? এতদিনে অনিলের আচরণ থেকে কখনো অনিতা বুঝতে পারেনি। অনিল অত্যন্ত মাধুর্যতার সাথে সংসার জীবনের সব দায়িত্ব পালন করেছে। অনিতা ভালো করে মাধুরীকে খুঁটে খুঁটে দেখে। অনিতা ইন্টার পাস করা একটা মেয়ে। মাধুরীর নখের যোগ্যতা সমানো অনিতার মূল্য নাই কোনো দিকেই। অনিতার ভয় হয় অনিলকে মাধুরী না জানি কেড়ে নিয়ে যায়। বাসায় সেদিন অনেক কথা কাটাকাটি হয় অনিলের সাথে নিতাইয়ের, কিন্তু মাধুরী আর একটাও কথা বলে না। অত্যন্ত ভদ্র, মার্জিত একটা মেয়ে মাধুরী। তোর যখন বিয়ে হয়েছে, তাহলে দুটো মেয়ের জীবন কেন নষ্ট করছিস? এবার ভিমলা মুখ খোলে। ওর কোনো দোষ নেই, ও আমাকে সব খুলে বলেছিল, আমি মেনে নেইনি।
অনিলকে আমি বাধ্য করি অনিটাকে বিয়ে করার জন্য, কারণ অতি শিক্ষিত, তাও আবার বিলাতি মেয়ে, তাই আমার পছন্দ হয়নি। আমার সংসারে বউ দরকার ছিল। অনিলের বারবার অনুরোধে সেদিন বিমলা হৃদয়ে নাড়া দেয়নি। হয় মা, না হয় মাধুরী। অনিল মাধুরীকে বাদ দিয়ে মাকে বেছে নেয়, কারণ অনিল একটাই সন্তান তাদের ছিল। তুমি কত বড় ভুল করেছ জানতে পারছো? ভুল করছি কি জানি না, কিন্তু আমার জীবন থাকতেও ওকে মেনে নিব না। বিদেশি মেয়েদের কোনো জাতপাত নেই। আর তোমার ছেলের বুঝি জাতপাতের ডিগ্রিধারী? অনেক কথা কাটাকাটি হয়। অনিতা তো কেঁদেই যাচ্ছে। কোনোদিন অনিলের আচরণে এটা প্রমাণ পায়নি যে তার জীবনে আরো একটা নারী আছে। তাহলে অনিল কতটা কষ্ট পাচ্ছে। এবার মাধুরী সরাসরি অনিতার পা ধরে বলে, 6টা বছর ধরে ওকে পাগলের মতো খুঁজেছি, আজ পেয়েছি। আমি অনিলকে খুব ভালো করে চিনি। পরিবারের কথা ছাড়া ও কখনো কিছু করবে না। আমার একটা অনিলের অস্তিত্ব চাই, যেটা নিয়ে সারা জীবন চলতে পারি। এইটুকু আমাকে দাও প্লিজ। কিন্তু সেদিন মাধুরীর কান্না কারো মন গলাতে পারেনি। এক পর্যায়ে মাধুরী চলে যায় বাসা ছেড়ে। সেদিন রুমের ভেতরে অনিল বাচ্চাদের মতো কেঁদেছিল। অনিতা সেটা দেখে খুবই কষ্ট পায়। যে মানুষটাকে একদিনও সরে অবধি বসতে বলেনি, সে এতটা কষ্টে এত দিন কাটিয়েছে। অনিল, মাধুরীর সম্পর্কে বলবি একটু আমায়? অনিল বলতে শুরু করে, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে মাধুরী। 5 বাবা কাকার মধ্যে পুরো বংশে এই একটি মেয়ে। কতটা আদরের মেয়ে। ওর বাবা কাকারা সবাই আমেরিকায় বসবাস করে অনেক আগে থেকে। ওখানেই মাধুরীর জন্ম। ঠিকমতো বাংলা কথাও বলতে পারেন, ভাঙা ভাঙা বাংলা ভাষা বলতে পারে। মাধুরীর সৌন্দর্য, আভিজাত্য, উচ্চশীল পর্যায়ে কোনো জিনিসের কমতি নেই। সে কেন যে অনিলকে ভালোবেসে ফেলেছে সেটি অনিলের মাথায় আসে না। সবসময় টপে ওর রেজাল্ট হতো। অত্যন্ত মেধা সম্পন্ন একটা মেয়ে। পড়ালেখার সুবাদে অনিলের সাথে পরিচয় হয়েছিল। ও ডাক্তার পেশায় এখন। হয়তো 1-1.5 মাসের জন্য বাংলাদেশে আসছে অনিলকে খুঁজতে, কারণ মাধুরী অত্যন্ত বিজি থাকে। ওর হাতে বেশি সময় নেই অনিতা, হয়তো খুব জলদি সে চলে যাবে। অনিতা আবির্ভূত হয়ে যায়। এত উচ্চ পর্যায়ের একটা মেয়ে, সে কিনা অনিতার পা ধরে অবধি কান্না করলো। একটা মেয়ে কতটা গুণসম্মত হলে তার এমন চরিত্র হয়। বাসা সবার অমতে অনিলকে মাধুরীর হাতে তুলে দেয় অনিতা। তবে খুব কঠিন শর্ত দেয় মাধুরীকে। ও কনসেপ্ট করার সাথে সাথে সবার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিতে হবে এবং বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না। সেবার বেশ কিছুদিন মাধুরী বাংলাদেশে সময় কাটায় অনিলের সাথে। বলতে গেলে মাধুরী অনিতার সংসার ভাঙেনি, বরং মাধুরীকেই অনিতার জন্য সব ছাড়তে হয়। যেহেতু মাধুরী প্রথম স্ত্রী, তাই ওর হকটাই আগে ছিল। কিন্তু মাধুরী বুঝেছিল বাঙালি নারী স্বামী ছাড়া কতটা অসহায়, তাই অনিতাকে সবকিছু দিয়ে চলে যায়। মাধুরী ওর কথাও রাখে। কনসেপ্ট করার সাথে সাথে অনিলকে না জানিয়ে আমেরিকায় চলে যায়। মাধুরীর পাগলামিটা ওর পরিবারের সবাই মেনে নেয়, কারণ মাধুরী ছিল সবার আদরে। কিন্তু মেয়েটা সুখ পায় না। বাচ্চা ডেলিভারি হওয়ার পর 3 দিন বেঁচে ছিল। অত্যাধিক রক্তক্ষরণে মেয়েটা দুনিয়া ছেড়ে চলে যায়। মাধুরীর শেষ ইচ্ছে ছিল শুভ্রকে যেন ওর বাবার কাছে দিয়ে আসা হয়। তাই 1.5 মাস পর শুভ্রকে ওর নানা আর নানি মিলে বাংলাদেশে এসে তাদের কলিজার টুকরা শেষ অস্তিত্ব অনিলের কোলে দেয়। মাধুরীর বাবা অর্ণব মুখার্জি অনিতার হাত ধরে বলে, আমি জানি না মাধবী শুভ্রর দায়িত্ব তোমাকে কেন দিল। আমাদের থেকে হয়তো তোমাকে বিশ্বাস করে, তাই তোমাদের দিয়ে গেল। ওর খেয়াল রেখো মা। একটি চিঠি অনিতার হাতে দিয়ে চলে যায় ওরা। সেদিন ছোট্ট শুভ্রকে বুকে নিয়ে অনিলের আত্মচিৎকার 4 দেয়াল ভেদ করে বের হয়ে সবার কানে ধাক্কা দিয়েছিল। 1 মাস ধরে কারোর সাথে কোনো রকম কথা বলেনি। বাসায় এসে শুভ্রকে নিয়ে থাকতো বেশিরভাগ। শেষ দেখাটাও মাধুরীকে দেখতে পারেনি অনিল। প্রিয় অনিতা, আমি বুঝতে পারছি আমার সময় বেশি নেই। আমি নিজেও একজন ডাক্তার, তাই সবাই যত সান্ত্বনা দেখ না কেন, আমি সব বুঝতে পারি। আমাকে যদি গড একবার সুযোগ দিত, তাহলে আমার শুভ্রটাকে নিয়ে কখনো নিজের কাজ ছাড়া হতে দিতাম না। আমার ছেলেটাকে তোমার কাছে অমানত হিসেবে রাখলাম। ওর খেয়াল নিও। আমি শুভ্রকে শুধু অনিলের জন্য তোমার কাছে দিলাম। আমি ছাড়া এতদিন অনিল কতটা কষ্টে কাটিয়েছে সেটা তুমি অনিতা না বুঝতে পারলেও আমি মাধুরী ঠিকই জানতাম। তাই বাকি জীবনটা যেন অনিল না কষ্ট পায়, তাই আমি আর কলিজার টুকরাকে তোমার হাতে দিলাম। ওকে কষ্ট দিও না, এটা আমার অনুরোধ রইল তোমার কাছে। আমি তোমার সুখের জন্য নিজের স্বামীকে ছেড়েছি, তার বিনিময়ে না হয় শুভ্রকে নিজের সন্তানের মতো লালন পালন করো। শুভ্রর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আমার বাবার কাছে পাঠিয়ে দিও। তাদেরও হক আছে। আমি সব ব্যবস্থা করে রাখছি আগের থেকেই। বাংলা ইংরেজি মিশ্রিত চিঠিটা ছিল। অনিতা নিজের কাছে খুব ছোট মনে হচ্ছিল চিঠিটা পড়ে। এই যাবৎ শুভ্রের পিছে যত টাকা খরচ হয়েছে সমস্ত মাধুরীর টাকা। শুভ্রের জন্য সব ব্যবস্থা করে রেখেছিল। জীবনে যত উপার্জন করেছে মাধুরী সব শুভ্রর নামে। শুভ্র বসে থেকে খেলেও ফুরাবে না। এ বাসা থেকে শুভ্রের জন্য 1 টাকাও খরচ করতে হয়নি। শুভ্র দেশের বাইরে থেকে পড়াশোনা করেছে ওর নানুর বাসা থেকে। কিন্তু কোনোদিন শুভ্রকে বুঝতে দেয়নি ওরা ওইটাই ছিল ওর আপন নীর।
যেখানে তার নিজের মায়ের অস্তিত্ব রয়েছে, কারণ শর্তের বিনিময়ে ওখানে শুভ্রকে পাঠিয়েছিল অনিতা। শুভ্র যেন কিছু না জানে। অনিতা কয়েকদিন শুভ্রের পাশে আসেনি, কিন্তু শুভ্রের প্রচন্ড কান্নায় ওকে আসতে বাধ্য করে। সেই থেকে অনিতা শুভ্রকে বুকে আগলে মানুষ করেছে। অনিলের তেমন ভালোবাসা না জুটলেও অনিতার অসীম ভালোবাসায় শুভ্র পরিপূর্ণ। অনিল শুভ্রের কাছে যেত না একদম। কৌশিক আর অর্পিতাকে সব থেকে বেশি ভালোবাসা দিয়েছে, যাতে অনিতার ভালোবাসায় কমতি শুভ্রের উপর না পড়ে। অনিতা যেন রাগ না করে, শুভ্রের উপর খারাপ আচরণ না করে। অনিতাকে অনেকে জিজ্ঞাসা করেছে, তোমার শুভ্র চেহারাটা বাবার সাথে কিছুটা মিল থাকলো, তোমার সাথে মিল নেই কেন? এই কথার জবাব দিতে পারেনি অনিতা। শুভ্র ওর মায়ের মতো সম্পূর্ণ হয়েছে। গায়ের রং, মেধা, মাধুর্য, শিক্ষা, রুচিশীল ভদ্রতা সব দিক দিয়ে মায়ের ডুপ্লিকেট। মাধুরীর যেন অপরপিট। কিন্তু শুভ্র কোনোদিন জানতেই পারেনি মাধুরীর নামে তার একটা মা আছে, যে শুভ্রটাকে পৃথিবীতে আনতে নিজের জীবন বিসর্জন দিয়েছে। এই হলো মাধুরী নামের অস্তিত্বের কাহিনী। অনিতা কোনোদিন জানতেও দেয়নি শুভ্রকে। কেউ যেন কেড়ে নিয়ে যেতে না পারে অনিতার কাছ থেকে শুভ্রকে। কিন্তু নিজের ছেলে কৌশিকই কাল হয়ে দাঁড়ালো অনিতার জীবনে। অনিলের কর্মফল শুভ্রের উপরে পড়েছে। মাধুরী কনসেপ্ট করার পর বাধ্য হয়ে অনেক কষ্টে দেশ ছেড়ে চলে যায়। যে সময়টা স্বামীর সাপোর্ট একটা মেয়ের জন্য সব থেকে বেশি দরকার হয়, কিন্তু শেষ দেখাটাও মাধুরী পায়নি অনিলের। ঠিক বিপরীত পরীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। পরীও কনসেপ্ট করার পর শুভ্রকে ছেড়ে যায় এক বুক কষ্ট নিয়ে, সেটা চেনেই হোক না চেনেই হোক। এই সময়টা শুভ্রের খুব দরকার ছিল পরীর, কিন্তু প্রকৃতির প্রতিশোধ সেটা হতে দেয়নি। পিতার কর্মফল সন্তানের উপর পড়েছে, সেটা অনিল ঠিকই বুঝতে পেরেছে। আরো 3 দিন পর শুভ্রকে বাসায় নিয়ে আসা হয়। শুভ্র একদম শুকিয়ে গেছে। বড় বড় চুলগুলো কেটে একদম ছোট করা হয়েছে। সাদা ফর্সা গালগুলোতে ক্লান্তির ছাপ পড়ে গেছে। চোখের নিচে ব্ল্যাক স্পট পড়েছে। এই অবস্থায় পরী শুভ্রকে দেখলে ও হয়তো শেষ হয়ে যেত। কৌশিকদের বিদেশে যাওয়ার টিকিটটা ক্যান্সেল করে দিতে বাধ্য হয় শুভ্রের এই অবস্থা বলে। কৌশিক খুবই অনুতপ্ত। ছোটবেলায় শুভ্রকে অনেক মারত, তবুও শুভ্র তার কৌশিক দাদাকেই চাই। নিজের ভাইও কখনো এমন হবে না। শুভ্র কোনোদিন কৌশিকের মুখের উপর একটা কথাও বলেনি, হোক না অন্য ধর্মের। তবুও ভালোবাসার অস্তিত্বকে অস্বীকার করা যাবে না। এই কথাটি কৌশিকের বুকে ধাক্কা দেয় বারবার। অনিতা শুভ্রের বিছানাটা ঠিক করে ওখানে শুভ্রকে বসিয়ে দিয়ে চলে যায় কিছু খাবার আনতে। শুভ্রের রুমে সবাই বসে শুভ্রকে দেখছে। এটা শুভ্রের জন্য খুবই বিব্রত লাগছে। শেষে শুভ্র বলে উঠল, কি ব্যাপার? আমি কি জন্তু জানোয়ার যে আমাকে এভাবে দেখছো তোমরা? আমাকে কি কখনো দেখো না তোমরা? দাদা, আমরা তোকে দেখছি সেটা তোকে কে বললো? আমরা তো আমাদের প্রিয় অস্তিত্বকে দেখছি। এবার শুভ্র বলে উঠল, তাহলে সবাই এখানে লাইন ধর। তোদেরকে তো দেখতে হবে আমাকে তাহলে, কারণ তোরা সবাই আমার প্রিয় অস্তিত্ব। শুভ্রের কথা শুনে সবাই হেসে উঠল। অনেক কথা হয়েছে। অনিতা খাবার নিয়ে এসে বলল, শুভ্রকে এখন একা থাকতে দাও। সবাই চলে গেলে অনিতা শুভ্রের কাছে এসে বসে ওকে স্যুপ খাইয়ে দেয়। আর শুভ্র চুপচাপ খেয়ে যাচ্ছে। মায়ের সবকিছু শুভ্রের খুব প্রিয়। শুভ্র, বলো মা। তোর নিজের মাকে দেখতে ইচ্ছে করে না? খুব কষ্ট নিয়ে কথাটি বলে ওঠে অনিতা। শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, মা, মানুষের কয়টা মা থাকে বলো তো? আমাদের যেন একটাই মা থাকে। আমারও মা আমার কাছে বসে এখন খাবার খাওয়াচ্ছে। আমার এই মাটাকে আমি বড্ড ভালোবাসি মা। অনিতার যেন বুকে প্রাণ ফিরে এলো। ও জানে শুভ্র এমনটাই বলবে, তবুও মন মানছিল না বলে শুভ্রকে কথাটা বলেই ফেললো। কৌশিক বাহির থেকে সব শুনছিল। এই ভাইকে ও এতটা কষ্ট দিয়েছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল কৌশিকের। কৌশিক শুভ্রের পাশে এসে বসে পড়লো। এখন কেমন লাগছে তোর শুভ্র? শুভ্র মুচকি হাসি দিয়ে বলল, ভালো দাদা। আমাকে ক্ষমা করে দে ভাই। বলে কৌশিক শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরলো। দাদা, অর্পিতার মুখে শুনলাম তুই নাকি আমাকে কোলে তুলে নিয়েছিলি। আমাকে কোলে তুললি কি করে? তোর শক্তির তারিফ করতে হবে দাদা। শুভ্রের কথা শুনে অবাক হয়ে যায় কৌশিক। এই অবস্থায় এই ধরনের কথা একমাত্র শুভ্রের দ্বারাই সম্ভব। কৌশিক শুভ্রকে ছেড়ে দিয়ে বলল, ছোটবেলায় যেমন করে কোলে নিতাম তেমন করে মাপ করেছি আমাকে শুভ্র। শুভ্র কৌশিকের হাত কাছে এনে বলল, দাদা, তোর হাতে কিস করি? বউ নেই তো, তোকে কিস করে মনে 7টা মেটাই। শুভ্রের কথা শুনে কৌশিক শব্দ করে হেসে উঠল। কৌশিক শুভ্রকে আস্তে করে ধাক্কা দিয়ে বলল, তোর পাগামি কথাগুলো এখনো গেল না। আহ কৌশিক, ওকে ধাক্কা দিচ্ছিস কেন? ওর লাগবে তো। শুভ্র, তোর যদি কিছু হতো তাহলে মা আমাকে আগে পাঠার মতো বলি দিত। শুভ্র শুধু ওর মায়ের দিকে তাকিয়ে থাকে। পরি শুভ্রকে অনেকবার কল দেয়, কিন্তু নাম্বার বন্ধ পায়। হয়তো আল্লাহর ভাগ্যতে আরো অনেক কিছু লিখে রেখেছে, আল্লাহ ভালো জানেন। শুভ্রকে আর ফোন না দিয়ে আবার বন্ধ করে রেখে দেয়। আর কোনো যোগাযোগ করেনি পরি। অনিতা শুভ্রের কাছে সব সময় থাকে, কারণ পরির জন্য শুভ্র এখনো দুশ্চিন্তায় থাকে সব সময়। মুখের হাসিটুকু ওর মধ্যে দেখা যায় না। শীতের কুয়াশা চাদর পড়তে শুরু করে দিয়েছে চারিদিকে। অনিতা রাতেও শুভ্রর কাছে থাকে। শুভ্র সোফায় থাকে, ওর মাকে বেডে রাখে, কারণ অনিতা এক মুহূর্তই শুভ্রকে কাজ ছাড়া করতে চায় না। এর কিছুদিন পর নিদ্রা কনসিভ করে। বাসা সবাই অত্যন্ত খুশি হয়, শুভ্রও খুব খুশি হয়, কিন্তু পরির কথা বারবার চিন্তা করে এই সময় কি করছে না করছে এই সব নিয়ে। মা, আমি কি ছোট বাচ্চা যে তোমাকে সবসময় পাহারা দাও? তুই আবার কবে বড় হলি শুভ্র? কি বলো? এত বড় হয়ে গেলাম তা তুমি ছোট বলছো? আমার কাছে তুই সবসময় ছোট। মা, আমি সিরিয়াস। দেখো, বাবা একা থাকে, বাবার তো সমস্যা হবে। এই বয়সে সঙ্গী ছেড়ে থাকা অনেক কষ্টের মা। তাছাড়া শীত পড়ে গেছে, কত কি দরকার পড়বে আবার। আর তুমি আমাকে সবসময় পাহারা দিতে ব্যস্ত।
তোর সমস্যা কী রে? আমি তোর কাছে থাকলে প্রবলেমটা কি তোর? আমার কোনো প্রবলেম নেই। আমার বাবার জন্য চিন্তা হয় মা। তাছাড়া বৌদির এই সময় তোমাকে খুব প্রয়োজন। পরীরও তো এই সময় আমাকে দরকার ছিল, কিন্তু থাকতে পারছি না। নিদ্রাকে দেখার অনেকে আছে, কিন্তু পরী কোন অবস্থায় আছে আমরা কেউ জানি না। তাই লেকচার দেওয়া বন্ধ কর। কথাটা শুভ্রর কলিজাতে আঘাত করলো, কিন্তু কিছু না বলে শুধু বলল, ওকে, বাবাকে আমাদের সাথে রেখে দিও, সাথে অর্পিতাকেও নিয়ে এসো। পরিবার কমপ্লিট হবে তাহলে। অনিতারও খুব কষ্ট হয় এই অবস্থায় অনিলকে একা রাখতে, কিন্তু শুভ্রের কথা ভেবে কষ্টের সাথে কোনো আপোষ না করে অনিতা এখানেই আছে, যেটা শুভ্র বেশ বুঝতে পারে। শুভ্রের মায়ের কাছে থাকতে প্রচণ্ড ভালো লাগে, কিন্তু অবস্থার বেগতি দেখে কথাগুলো বলতে বাধ্য হয়। অনিতা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় শুভ্র এসে ঝট করে ওর মাকে কোলে নিয়ে ওর বাবার রুমের দিকে পা বাড়ায়। শুভ্র, ছাড় বলছি আমাকে। সবাই দেখে কি ভাবে বল? এই বয়সের ছেলের কোলে উঠে বসে আছে। ছাড়বো, তবে এখানে নয়, বাবার রুমে নিয়ে গিয়ে। বলেই শুভ্র চলতে লাগলো। বাসা সবাই দেখে তো সেই হাসি। নিদ্রা একটু জোরেই বলে উঠল, শুভ্র, তোমার মতো যদি আমার একটা সন্তান হতো তাহলে খুব খুশি হতাম। বৃদ্ধ বয়সী সন্তানের কোলে চড়তে পারতাম। চিন্তা করো না বৌদি, দাদার এন্ট্রিতে তোমার কাছে আমার থেকে উত্তম একজন আসিতেছে। বলেই শব্দ করে হেসে উঠল শুভ্র। শুভ্র কত দিন পর হাসলো, যেটা দেখে অনিতার চোখে জল এসে গেল। শুভ্রর বাবা রুমে গিয়ে অনিতাকে নামিয়ে দিয়ে অনিলকে বলল, বাবা, মাকে যদি আমার রুমে দেখি তাহলে তোমার কিন্তু খবর আছে। নিজের জিনিস নিজে সামলাতে পারো না, আমার ঘরে কেন যাবো তুমি? বলেই রুম থেকে বের হয়ে আসলো শুভ্র। অনিল হেসে বলল, শুভ্র ছেলে হয়ে বুঝলো তোমাকে আমার কতটা প্রয়োজন, আর তুমি বউ হয়ে বুঝলা না অনিতা। অনিল, শুভ্রকে নিয়ে আমার খুব ভয় হয়। ওর আক্রোশ পরীর উপর দিন দিন বেড়েই চলেছে। মনে হচ্ছে পরীর সাথে যেন ওর দেখা না হলেই ভালো হবে। এই আক্রোশটা 10 বছর আগে দেখেছিলাম, জানি না ভবিষ্যতে কি হবে। অনিল অনিতার কথা শুনে একদম চুপ হয়ে গেল, কারণ অনিতার কথা যদি ঠিক হয় তাহলে পরীর জন্য রিস্ক হয়ে দাঁড়াবে শুভ্র। কিসব হচ্ছে ভেবেই অনিলের কাশি উড়ে ওঠে। শুভ্র রুমে এসে দরজা বন্ধ করে দিল, আর দেরি না করেই ল্যাপটপ নিয়ে বসে পড়ে। একের পর এক পরীর ছবিগুলো দেখতে লাগলো। পরী চলে যাওয়ার আগের রাতের কথার সব ভিডিও করে রেখেছিল। শুভ্র কি জানতো এটি ওর সাথে শেষ কথা হবে? শুভ্রর প্রচন্ড কষ্ট হচ্ছে কথাগুলো ভেবে। অনেক ভিডিও করে রেখেছে শুভ্র পরীর অজান্তেই। পরি, কেন তুমি বুঝতে পারলে না? তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে যায়। আমি তোমাকে কতটা চাই। পরীর সাথে যেদিন প্রথম শারীরিক সম্পর্ক হয়েছিল সেটার ভিডিওটা বের করলো শুভ্র। এবার শুভ্র চোখ দিয়ে পানি পড়তে লাগলো। পরীকে সারপ্রাইজ দিতে চাইছিল এই ভিডিওটা দেখিয়ে, কিন্তু পরী ওকে সারপ্রাইজ দিয়ে চলে গেল। শুভ্র ভিডিওগুলো দেখছিল আর একের পর এক সিগারেট টানতে লাগে। অনিতা থাকার জন্য কিছু করতে পারেনি কটা দিন, তাই মনে হয় আজ পাগল হয়ে যাচ্ছে। পুরো রুম সিগারেটের ধোঁয়ায় সাদা হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। শুভ্র উঠে গিয়ে ব্যালকনির থাইটা খুলে দিল যাতে সব ধোঁয়া বের হয়ে যায়, কারণ ওর মা যদি এসে সিগারেটের ধোঁয়ার গন্ধ পায় তাহলে খবর আছে। তাই রুমে ঝট ঝট করে সব কোনায় রুম স্প্রে করলো। এখন সব ঠিক বলে একটা নিঃশ্বাস নিল প্রাণ ভরে। মায়ের জন্য ব্যাপক ভয় তার। পরে অন্ধকার রুমে একা একা শুয়ে আছে। রাত 10টা বেজে গেছে, তবু নূরজাহান আসছে না। এমন তো কখনো হয় না, কোনো বিপদ হলো না তো? এমন সময় দরজায় নক পড়লো। কে? কোনো জবাব এলো না। এবার আমি বেশ ভয় পেয়ে গেলাম। খালাম্মা হলে তো কথা বলতো, কিন্তু এতবার বলছি কে, তাও কোনো জবাব আসছে না। খটখট শব্দ বেড়েই গেল আর আমার ভয় বেড়ে যেতে লাগলো। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমার আর বুঝতে বাকি রইল না এটা কে ছিল। বজাত লফির এটা। কয়েকদিন আগে দোকানে ফ্লেক্সি দিতে গিয়েছিল শুভ্রের সাথে কথা বলার জন্য। তখন পরীকে দেখে ফেলেছিল লফির। পরে খালাম্মাকে অনেক কিছু জিজ্ঞাসা করে পরীর ব্যাপারে। কে মেয়েটা, এতদিন দেখে নাই তো। খালাম্মা বারবার সাবধান করে দিয়েছিল। আমার গা হাত পা কাঁপছে। এবার চাপা শব্দ ভেসে আসলো। ওই মায়া, দরজা খুলবি নাকি দরজা ভাঙা ঘরে ঢুকবো? বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। কি বিশ্রী ভাষাগুলো ছিল। এবার দরজায় লাথি পড়ে কয়েকটা। আল্লাহ আমাকে রক্ষা করো এই অবস্থা থেকে, বলেই কান্না চলে আসলো। ওই মায়া, আমি জানি না ভাবছস পরপুরুষের সাথে ফুষ্টি নষ্টি করে পেটে বাঁধাইছস, তাহলে আমার কাছে থাকতে তোর এত শরম কেন? বলে আবার লাথি দিল দরজাতে। আমি কথাগুলো শুনে কেঁদে উঠলাম। কি সব বলছে লোকটা? আমি আজ শেষ। কে কার সাথে ফষ্টি নষ্টি করেছে? এমন একটা শব্দে লফির পেছন দিকে তাকায়। বাইরে 3টা পুরুষ দাঁড়িয়ে আছে। ওদের দেখে এবার লফির বেশ ভয় পেয়ে যায়। লফির দৌড় দিতে 2টা ছেলে ধরে চড় থাপড় দিতে শুরু করলো। বাইরে ধুমধাম শব্দে আর লতিফের আর্তনাদে আমি একটু দরজা খুলে দেখলাম
লফিরকে 3 ছেলে ধরে মারছে আর বলছে মেয়ে দেখলে লুচ্চামি করা। আমি একটু সাহস পেয়ে রুম থেকে একটা বড় লাঠি বের করে বাইরে বের হয়ে শটাশট কয়েকটা বাড়ি মারলাম লফিরকে। ব্যাটা বুইরা খাটাস বজ্জাত কোথাকার, আমাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করা বলি আরও কয়েকটা লাঠির বাড়ি পড়লো লফিরের পিঠে। বুইরাটার সাহস কত আমাকে অকথ্য ভাষায় কথা বলে। হারামি বুইরা, আমি প্রেগনেন্ট তাই ভয়ে চুপ করেছিলাম, না হলে তোর মতো খারাপ ব্যাটাকে শায়েস্তা করেছি এই জীবনে অনেক বলে কয়েকটা লাথি মারলাম। পরীর কাণ্ড দেখে 3টা ছেলে অবাক হয়ে যায়। এটা কি মেরে এত রাতে রুম থেকে বের হয়ে মারছে? এ অবস্থায় তার তেজ দেখো। ওই বেটা, তোর ঘরে বউ বাচ্চা নেই? মেয়ে মানুষ দেখেই লুচুগিরি করতে মন চায় বলেই আবার লফিরের পিঠে লাঠির বাড়ি পড়ল। আজ তো তুই শেষ, তোকে মেরেই ফেলবো আজ, আমার দরজায় লাথি মারা। বলে তেরে যেতে একটা ছেলে এসে হাত ধরে টেনে আনলো পরীকে। এই ছাড় বলছি আমায়, আপনি তো কম লুচু না, হাত ধরেন কিল্লায়। ছেলেটা কোনো কথা না বলে পরের মুখ বাঁধে জলদি করে, আর একটা ছেলে এসে হাত পা দুটোই বেঁধে ফেললো পরে। আমি ভয়ে চুপসে যাই, এরা মেয়ে ধরা না তো বলি ছটফটাতে লাগলাম। ছেলেটা এবার শক্ত করে আমাকে ধরে বলল, আপনার যা অবস্থা, না নাড়াচাড়া করলে আপনার ভালো। বলেই আমাকে কোলে তুলে নিল। পড়ি রে, আজ তুই শেষ, ছেলে ধরার কবলে পড়ে গেছিস। কেন রুম থেকে বের হইতে গিয়েছিলি বেটা লফিরকে মারতে? এখন ঠেলা সামলা, আল্লাহ গো মাফ করে দাও, জীবনে এরকম রুম থেকে আর বের হব না, এবারের মতো ছাড়ার ব্যবস্থা করে দাও। মুখ বাঁধা, কথাও বলতে পারছি না। ছেলেটা 2টা ছেলেকে নির্দেশ দিল, লফিকরে বেঁধে রাস্তার সামনে রেখে দাও আর গলায় প্লাকার্ড দিয়ে লিখে দাও, আমি লুচ্চামো কইরা ধরা খাইছি। আর রিপন, তুমি রুমের চাবি দাও। আমরা মেয়ে চুরি করি কিন্তু কারো বাসা চুরি করি না। কাজ সেরে তোমরা দুজনেই চলে যাও। ভাই, মেয়েটাকে নিয়ে যেতে পারবেন তো? জীবনে কত আম ডাব চুরি করলাম, ধরা খাইনি। ভাই, এটা ডাব না, একটা বিছা তো মেয়ে, যা তেজ দেখেই ভয় লাগে। সেটা দেখা যাবে পরে, আমি যাচ্ছি। বলে পরীকে নিয়ে রাস্তায় নেমে গেল ছেলেটি। চারদিকে যা কুয়াশা, 2 হাত দূর অবধি দেখা যাচ্ছে না। তার ভেতর আবার রাত হয়ে গেছে অনেক। আল্লাহ গো, এই রাতে গ্রামের সবাই ঘুমিয়ে পড়ছে, কেউ বেরও হবে না, কি করব আমি? এই, আপনি ছটপটাচ্ছেন কেন? আমার সমস্যা হচ্ছে, আমাকে শুক্রিয়া জানান। ঠিক মতো না আসলে আপনার যে কী হাল হতো সেটা ভাবতেই ভয় পেয়ে যাচ্ছি। মেয়েদের এত জেদ ভালো না। আর আপনার এত সাহস কি করে হয়? রাতে লাঠি নিয়ে বের হয়েছেন, তাও আবার একটা পুরুষ মানুষকে মারতে। আপনার ভয় হয় না? ছেলেটির কথা শুনে পরে আরো ছটফটাতে লাগলো। এই, নাড়াতে নিষেধ করলাম না? একদম এখান থেকে নিচে ফেলে দেবো কিন্তু। তখন কি হাল হবে সেটা বুঝতেই পারছেন। এমনি যে ভারী আপনি, নিয়ে যেতে দম বের হয়ে যাচ্ছে আর উনি নাড়াচ্ছে। আমাকে রাগাবেন না কিন্তু, তাহলে অবস্থা খারাপ করে ছাড়বো। বলে একটা হাইসের সামনে দাঁড়ালো ছেলেটি, দেন গাড়িতে তুলে ড্রাইভারকে যেতে বলল। প্রায় 30 মিনিট পর একটা বাসে এসে পরীকে নামিয়ে সোফার উপরে রেখে মেইন দরজার চাবি দিয়ে পরীর কাছে আসলো। এবার ওর হাত পায়ের বাঁধন খুলে দিতেই পরী চড়ে একটা ধাক্কা দিল ছেলেটাকে। নিশু ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে গেল। আমি জলদি মুখের বাঁধনটা খুলে আশেপাশে কিছু জিনিস খুঁজতে লাগলাম যাতে নিজেকে রক্ষা করতে পারি। না, তেমন কিছু পেলাম না। অবশেষে দরজার কাছে দৌড়ে গিয়ে দেখলাম দরজায় চাবি দেয়া। নিশু ওভাবেই বসে পরীর কাণ্ডগুলো দেখছিল। যতটা সহজ মনে হচ্ছিল, একদম সহজ না মেয়েটা। বাবা মা কোনোদিন গায়ে হাত তোলেনি, আর এই মেয়েটা গায়ে ধাক্কা মারলো। মা খুব অসুস্থ বলে নূরজাহান আর বাবা সেখানে আছে। নূরজাহান অনুরোধ করেছিল যাতে মেয়েটাকে দেখে আসে, তাই নিশু গিয়েছিল। কিন্তু যা অবস্থা ওখানে, পরীকে একা রাখা রিস্ক, তাই তুলে আনছে এভাবে। তার ফল এখন ভোগ করতেই হবে। নিশু উঠতেই তেরে এলো পরী, কারণ কাছেই চাবি পড়েছিল। চাবিটা নিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলতেই নিশু পেছন দিক থেকে ধরে ফেলে পরীকে। এই মেয়ে চোর, ছাড় বলছি আমাকে, ছাড়। কিন্তু নিশু শক্ত করে ধরে আবার তালা দিয়ে চাবি পকেটে রেখে দিল। এই, আমি মেয়ে চোর? তোমাকে কে বললো? বেটা, নিশ্চয়ই তুই পাচারকারী দলের সদস্য, তা না হলে আমাকে ধরে আনিস? এখন তোমার যা অবস্থা, কোনো পাচারকারী কেন, কেউ নেবে না। নিশু এবার পরীকে ছেড়ে দিয়ে বলল, চুপচাপ থাকো, তাছাড়া আমি যদি একবার খেপে চাই তাহলে কিন্তু তোমার খবর আছে। বলেই চলে যাচ্ছিল। ছেলেটার কথা শুনে প্রচণ্ড রাগ হলো আমার। টেবিলে একটা গ্লাস ছিল, সেটা গায়ের শক্তি দিয়ে ছুঁড়ে মারলাম। গ্লাসটা একদম নিশুর পিঠে গিয়ে লেগে ফ্লোরে পড়ে গেল আর ভেঙে যায়। নিশু প্রচণ্ড রেগে যায়। একে কিছু বলতে যাচ্ছি না,
আরে ততই বেড়ে যাচ্ছে। ঠাস ঠাস করে গালে ধরে চড় পড়লে এমনি ঠিক হয়ে যাবে। এইরকম মেয়েদের কেমনে সোজা করতে হয় তার নিশুর খুব ভালো করেই জানা আছে। বলেই পেছন ফিরল নিশু। ছেলেটার এই চেহারা দেখে ভয় পেয়ে গেলাম আমি। এক দৌড়ে একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। উফ, বাঁচি বাবা, আর একটু হলে আমার খবর ছিল। আল্লাহ, তোমাকে লাখ লাখ শুক্রিয়া। এবার নিশু চিল্লায় পড়ল, এই ভিতর ডিম, ভয় পেয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলে কেন? আমাকে আঘাত করা, এই নিশুকে আঘাত করেছো, তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে। পিচ্চি মেয়ে কোথাকার, সাহস থাকলে বের হও একবার, একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। কি আমাকে থাপ্পড় মারবি? ওই লুচু বেটা কোথাকার, তোর সাহস থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখা। তোর হাত ভেঙে যদি না ঝুলিয়ে দিয়েছি তাহলে আমার নামও পড়ি না। যাই হোক, রুমে তো আর আসতে পারবে না, তাই চিল্লায় কথাগুলো বললাম। এই বিয়াদব মেয়ে, কি ভাসাচ্ছিলি? এক থাপ্পড়ে সব সোজা করে দেব। দরজা খুলে দেখাও তোমার কি হাল করি। বলি দরজায় দুইটা লাথি দিল নিশু। বেটা বজ্জাত জলহস্তি কোথাকার, দরজা ভেঙে দেখা, তারপর বুঝবো তোর কতটা শক্তি। তারপর পরের গালে চড় দিতে আসে। এটা কুলাঙ্কার কোথাকার। নিশুর ধৈর্যের পাত ভেঙে গেল এবার। ওই আমি কুলাঙ্গার? তুমি এবং তোমার 14 গোষ্ঠী কুলাঙ্গার, অ্যানাকোন্ডা, বান্দরনি, জঙ্গি একটা মেয়ে। খালি দরজা একবার খুলে দেখাও কি হাল করি তোমার, একদম খুন করে ফেলবো, তারপর যা হয় হোক। বলেই দরজায় কয়েকটা আবার লাথি মারে নিশু। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে নিশুর। এখন পরীক্ষা পেলে অঘটন ঘটাতে 1 মিনিট সময়ও লাগবে না। আমিও দরজায় কয়েকটা লাথি মেরে বললাম, আমি মেয়ে হতে পারি কিন্তু দুর্বল না। আমাকে একটা ছুরি ধার দে তো, তোকে মেরে আবার ছুরিটা তোকেই ফেরত দেব। আমার ছুরির দরকার নেই, এমনিই তোমাকে খুন করতে পারবো, একবার শুধু বের হও। বেটা, তোকেও আমি খুন করব, আয় শুধু একবার। তোরে খুন করে প্রয়োজন হলে এরশাদ শিকদারের মতো ফাঁসিতে ঝোলাবো, তাও তোরে ছাড়ছি না। বলে রুমে যত জিনিস ছিল এক এক জোরে ভাঙতে লাগলাম। একটা গিটার ছিল, সেটা ফ্লোরে বাড়ি দিয়ে ভেঙে চিল্লিয়ে বলে উঠলাম, কেবল তো তোর গিটার ভাঙলাম, তারপর দেখ আর কি কি ভাঙি। বলেই ড্রেসিং টেবিলের দিকে পা বাড়ালাম। আমার সাথে লাগা রুমের একটা জিনিসও রাখবো না, দাঁড়ানা, একটু সবুর কর বাছা, কি করি আমি। সকলে চেয়েছে দেখবে শুধু। হায় হায়, আমার গিটার। বলে নিশু মাথায় হাত দিয়ে বসে পড়লো। ওর শখের গিটারটা ভেঙে ফেলেছে, আর অনেক কিছু আছে রুমে, সেগুলো ভাঙার হুমকি দিয়েছে। নিশু শেষ। নিশু এবার হাত জোর করে বলে উঠল, মা, আমার ভুল হয়ে গেছে, দয়া করিয়া আর কিছু ভাঙিও না, আর কিছু বলবো না, দয়া করে আপনি ক্ষান্ত হন। আপনার রাগের অগ্নিতে আমার পুরো রুম আজ ভস্মের পথে। কেন রে, একটা ভাঙতেই আমাকে মা ডাকতে শুরু করে দিয়েছিস? দেখ না আরো কি করি। আমাকে তুলে নিয়ে আসা বজ্জাত পচা পান্তা কোথাকার। আমি কি জিনিস এবার হাড়ে হাড়ে টের পাবি। আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে, এই যে কান ধরছি, আর করব না। শুধু সকালটা হোক, আপনি যেখানকার জিনিস সেখানে রেখে আসবো, তাও আমার শখের জিনিস ভাঙেন না। আমি লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখি ও সত্যি কান ধরে দাঁড়িয়ে আছে। খুশিতে বলে উঠলাম, ইয়েস, আমি পেরেছি। দিলবার দিলবার ডান্স দিতে মন চাচ্ছে। আমি শান্ত হয়ে বললাম, ওকে, আপনি কান ধরে কয়েকটা উঠবোস করেন, তাহলে আর ভাঙবো না। আর হ্যাঁ, আমাকে কিন্তু সকালে বাসায় পৌঁছে দিতে হবে, ওয়াদা করেন। সব শর্তে রাজি আছি, তাও তুমি আর কিছু ভেঙো না। বলে কান ধরে উঠবোস করতে যাবে এমন সময় বললাম, না ঠিক আছে, ওটা করতে হবে না, কাল দরজা খুলবো, অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে। বলেই শুয়ে পড়লাম। ফোনটা ছেড়ে এসছি শয়তানটার জন্য। এখন কি করি, শুভ্রকে না দেখলে আমার ঘুম আসে না, যে খুব খারাপ লাগছে। নিশুর চোখে পানি চলে আসছে। এত ছোট মেয়ের কাছে যে ন্যস্তহাল হতে হবে জীবনেও কল্পনা করিনি। শখের গিটারটা ভেঙে ফেলে দিচ্ছে। নিশু ওর গার্লফ্রেন্ড ঈশিতাকে কল দিল। হ্যালো জান, এত রাতে কল দিছো যে? ইতিশা এখন আমার বাসায় আসবা, তোমাকে নিতে চাই। ঈশিতা চট করে উঠে বসলো। কি হয়েছে জান, এরকম করছো কেন? কি হয়েছে তোমার, বলো। চিড়িয়াখানা থেকে একটা প্রেগনেন্ট বান্দরনি শখ করে বাসায় আনছি, এখন আমায় শেষ করে দিচ্ছে, আমার কিচ্ছু রাখেনি। জান, প্রেগনেন্ট অবস্থায় সবাই অতিরিক্ত রাগী হয়, সেটা মানুষ কি পশু যেটাই হোক না কেন, বিপদের সম্মুখীন হলে সোজা আক্রমণ করে বসে। আর কোন সুখে তুমি প্রেগনেন্ট বান্দর আনতে গেছো? ওর কাছে যেও না, কিন্তু কামড় দিবে, খুব রিস্ক। বলে বান্দরের ইতিহাস খুলতে শুরু করলো ঈশিতা।
নিশু কল কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলো। এই মেয়ের জাতটাই বেচাল, কোথায় আমি কষ্টে মরি আর ও বাঁদরের ইতিহাস বলা শুরু করে দিচ্ছে। আরে জানা তেনা বান্দরনি নয়, চাক্ষুষ মহিলা বান্দরনি। অর্থাৎ কাল সকাল না হওয়া অবধি এভাবেই বসে থাকতে হবে। পরের দিন সকালে নিশু এসে আবার দরজায় অনেকবার নক করলো। আমি গভীর ঘুমে মগ্ন। দরজায় শব্দের চোটে ঢুল ঢুল চোখে উঠে দরজা খুলে দিয়ে আবার এসে শুয়ে পড়লাম। নিশু ফ্লোরে ওর ভাঙা গিটার দেখে রেগে পড়ে কাছে গেল। ঘুমন্ত পরীকে দেখে ওর এক নিমিষেই সব রাগ পানি হয়ে গেল। কি নিষ্পাপ ছোট্ট একটা মেয়ে, এরা দেখলে কে বলবে এর এত তেজ। কাল রাতে পরীকে ঠিক মতো দেখতে পারেননি নিশু। সকালে শুভ্র আলোতে পরীকে দেখতে চমৎকার লাগছে। নিশু গিটারের ভাঙা অংশগুলো পরিষ্কার করে বাইরে চলে গেল। আমি ঘুমাতে অনেক দেরি করেছি বলে একটু বেলা করে ঘুম ভাঙলো আমার। যা রে, এত দেরি করে ঘুম ভাঙলো আমার বলেই রাতের সব কথা মনে পড়ে গেল। দরজা খুললো কেনায় বলেই বের হলাম রুম থেকে। না, পুরো বাসায় কেউ নেই। আমি তো ভয়ে শেষ। এ সত্যি পাচার গাড়ি দল না তো? কিছুক্ষণ পর দরজা কেউ খুলতেই আমি লুকিয়ে পড়লাম শোকেসের আড়ালে। ওমা, এ তো নূরজাহান খালা আম্মা। আমি জলদি দৌড়ে ওনাকে গিয়ে জড়িয়ে কাঁদতে লাগলাম। কি হয়েছে পরি, তুমি কি ভয় পেয়ে গেছো? আমি ওনাকে সব খুলে বললাম। উনি শুনে হেসে বলল ওটা নিশু ছিল। ওদের এই বাসা, আমি এখানেই কাজ করি। আমি ওকে বলেছিলাম তোমাকে দেখে আসতে, আর ও তুলেই নিয়ে আসছে। আমি ছেলেটির দিকে তাকিয়ে দেখলাম মুখে খোঁচা খোঁচা দাড়ি, জিন্স প্যান্ট এবং টি শার্ট পরা, দাঁড়িয়ে আছে একটু দূরে। দেখতে ভালো স্মার্ট ছেলেটি। তাতে আবার কি? চোখ সরিয়ে খালা আম্মাকে বললাম, আমি বাসায় যাবো, এক্ষুনি চলেন। এই মেয়ে আজ থেকে এখানেই তোমার থাকা। এই অবস্থায় তোমাকে আমরা ওখানে রাখি কিভাবে? কিন্তু পরি থাকতে নাছর বান্দা। অবশেষে চুক্তি হয়, যত টাকা পরের পিছে খরচ হবে সে সব টাকা ধার হিসেবে পরে নিচ্ছে, যা পরে শোধ করে দেবে। খালা আম্মা, আপনি আমার ফোন আর ব্যাগটা এনে দিয়েন বাসা থেকে, তাহলে। আচ্ছা বলে পরীকে একটা রুমে নিয়ে গেল নূরজাহান। নিশু দূর থেকে দেখছে শুধু পরীকে। একদিন নিদ্রা সিঁড়ি দিয়ে নামছিল, এমন সময় পা স্লিপ খেয়ে পড়তেই শুভ্র ধরে ফেলল। শুভ্র নিদ্রার পেছনে নামছিল। কৌশিকের তো মনে হয় জীবন শেষ নিদ্রার পড়ে যাওয়া দেখে। বলেই নিদ্রাকে নিচে নামিয়ে দিয়ে শুভ্র বের হয়ে যায় অফিসে। শুভ্রর বারবার মনে পড়ছে। পুরোটা দিন শুভ্রর কোনো কাজে মন বসলো না। অস্থিরতা যেন ওকে ঝেঁকে বসেছে। অনিতা শুভ্রকে বারবার কল দিচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। অনিতা প্রচন্ড দুশ্চিন্তা করছে, কোনো সমস্যা হলো না তো। রাত 10টা পার হয়ে যাচ্ছে। রাত 11টার দিকে শুভ্র বাসায় ফেরে। রুমে এসে দেখে ওর মা বসে আছে খাটে। তোর কান্নার যখন এতই শখ, রুমের ভেতরে বসে থাকতে কাঁদতে পারতিস। শুভ্র, এত রাত অব্দি বাইরে কেন থাকবি? তোর অনুপস্থিতি কারোর জন্য যন্ত্রণাদায়ক বাবা। মায়ের কাছে ধরা পড়ে গেছে শুভ্র, তাই ওখানেই বসে পড়ল শুভ্র। অনিতা দৌড়ে এসে শুভ্রর পাশে বসে বলল, কি হলো তোর শুভ্র? কষ্ট হচ্ছে? আমায় বল। শুভ্র এবার ওর মাকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলো। মা, পরি আমাকে খুব কষ্ট দিয়েছে, প্রার্থনা করো মা, ওর সাথে যেন আমার কোনো দিন দেখা না হয়, কারণ আমি ওকে আর শান্তিতে বাঁচতে দেবো না। ওর প্রতিটা আঘাত 3 গুণ ওকে ফেলে দেবো। অনিতা যা ভয় করেছে তাই ফলে গেছে। শুভ্রকে আর আটকানো যাবে না এর থেকে, সেটা অনিতা ভালোভাবেই বুঝে গেছে। দেখ শুভ্র, পরি ছোট মেয়ে, ও একটা ভুল করেই ফেলেছে। তাই বলে ওকে তুই এত শাস্তি দিতে পারিস না। আমার কথা শোন বাবা, মেয়েটার দুনিয়াতে কেউ নেই তুই ছাড়া। ও ছোট, ওর বাচ্চা ওর ভীমরতে আমি ছুটিয়ে দেবো, জাস্ট একবার পাই না কেন? বলেই শুভ্র ওয়াশরুমে চলে গেল। শুভ্র চলে যাওয়া শুধু অনিতা চেয়ে চেয়ে দেখল। পরি আর কোনো দিন নিশুর সাথে একটা কথাও বলেনি। যদিও নিশু বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। শুভ্রর পিক দেখা, পিকের সাথে কথা বলা, নামাজ কালাম পড়া, বাসায় টুকিটাকি সবার সাথে কথা বলা, আর রাতে না ঘুমানোর আগ পর্যন্ত শুভ্রর কথা ভেবে কান্না করা, এভাবেই জীবন চলছে। আমি একদিন নিশুর রুমের সামনে দিয়ে যেতেই দেখি ওর রুম খোলা। নিশুর বেড়ালটা বিউ বিউ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি রুমের ভেতর ঢুকলাম। সব কিছু খুব সুন্দর করে সাজানো, অনেক ছবি দেয়ালে টাঙানো আছে। আমি একটা একটা করে ছবিগুলো দেখতে লাগলাম। সব ফ্রেন্ডরা মিলে অনেক পিক ওঠানো। হঠাৎ একটা ছবির দিকে চোখ আটকে গেল। এটা তো শুভ্র, অনেক আগের পিক। এ ধরনের পিক শুভ্রর ল্যাপটপে দেখেছিলাম। আমি একটা চেয়ার নিয়ে ওর ওপরে উঠে ছবিটা নামিয়ে নিচে নামার সময় উস্টা খেয়ে পড়তেই নিশ্চয়ই আমাকে ধরে ফেলে। আমি তো ভাবছি আজ শেষ। পড়ি, তুমি কি বলো তো? এভাবে কেউ রিস্ক নেয়? তোমার কি প্রয়োজন সেটা কি আমাকে বলা যেত না? আমি যদি এখানে না থাকতাম তাহলে কি হতো আজ? এক্ষুনি কি হয়ে যেত? বলেই খাটে এনে বসায় পরীকে। অনেক কথা শোনাতে লাগলো পরীকে নিশু। আমি ছবিটার দিকে আঙুল দিয়ে ওকে বললাম, এটা কে হয় আপনার?
নিশু অবাক হয়ে যায়, এতদিনে পরি ওর সাথে কথা বলছে। আমার ফ্রেন্ড শুভ্র মাধ্যমিক অবধি একসাথে পড়েছি, তারপর দেশের বাইরে চলে যায়। এখন নাকি অনেক বড় পদে কর্মরত আছে। অনেক দিন দেখা হয় না। তুমি কি ওকে চেনো? আমি কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে আসলাম। না, কিছু বলা যাবে না নিশুকে। এসে খালা আমাকে বললাম শুভ্রর ব্যাপারে যেন নিশু কিছু না যায়। শুভ্র অফিসে সবার সাথে মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। সব বড় বড় অফিসারগণ রয়েছে। প্রায় 1.5 ঘন্টা মিটিং শেষ করে শুভ্র বের হতে একটা কল আসে ওর ফোনে। শুভ্র কলটা রিসিভ করে একটু দূরে গিয়ে কথা বলতে শুরু করে। স্যার, ম্যাম একবার ফোন অন করেছিল, কিন্তু তখন আপনি অসুস্থ ছিলেন, তাই এ ব্যাপারে আর এগুলো হয়নি। দেখো, আমি কিচ্ছু শুনতে চাই না। যত টাকা তোমরা চাও তত টাকাই দেবো, কোনো দরদারি করবো না। আমি জাস্ট শুধু আমার স্ত্রী পরীকে চাই, সেটা যেভাবেই হোক। পাতালে থাকলে সেখান থেকে খুঁজে আনেন। আর যে সিসিটিভি ফুটেজটা পাঠিয়েছিলাম সেটা দেখে ট্যাক্সি নাম্বার তো কালেক্ট করে এটা দেখা সম্ভব যে ট্যাক্সিটা পরীকে কোথায় নামিয়ে দিয়েছে। স্যার, সেটাও করেছিল, তেমন ভালো সাড়া পাওয়া যায়নি। ট্যাক্সি ড্রাইভারটি পেশা ছেড়ে দিয়ে আরও কিছু মাস পর দেশের বাইরে কাজ করতে চলে গেছে। দেখেন, তার ফ্যামিলির মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন। সব কাজকে আমাকে বলে দিতে হবে? আপনাদের তাহলে কাজটা কেন দিয়েছি? স্যার প্লিজ রেগে যান না, আশা করি খুব শীঘ্রই ভালো কিছু ইনফরমেশন দিতে পারবো। একটু ধৈর্য ধরেন স্যার। এবার যেন না শুনি না। বলেই শুভ্র কল কেটে দেয়। পেছন দিক থেকে শুভ্রকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে। আই লাভ ইউ শুভ্র। মেয়েটা একটা মুসলিম ছিল, তাই সে তোমাকে ছেড়ে গেছে। আমি তোমাকে এত ভালোবাসি, তাও তুমি কেন বোঝো না? বলেই শুভ্রকে ছেড়ে দিয়ে নিতু শুভ্রর সামনে এসে দাঁড়ায়। শুভ্র এমনি টেনশনে আছে, তার ভিতরে এমন কাহিনী পরির বিরুদ্ধে, তাই অত্যন্ত খেপে গিয়ে নিতুকে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। এই মেয়ে, তোমাকে কতবার বলেছি তুমি আমার সামনে আসবে না, তবুও বেহায়ের মতো কেন আসছো আমার সামনে? নিতু গালে হাত দিয়ে বলল, তোমার বউ তো তোমাকে দাম দেয় না অবধি, আর তুমি আমার সামনে তেজ দেখাও। যে মেয়ে তার স্বামীকে রেখে চলে যায় তাকে বেশ্যা ছাড়া আর কি বলা যায় শুভ্র? এবার শুভ্র নিতুর গলা চিপে ধরে বলে, ওই পরি অনুরোধ করেছে তোমাকে জেলে না দেওয়ার জন্য, তাই তুমি সেদিন বেঁচে গিয়েছিলে। তাছাড়া মান সম্মান জলাঞ্জলি দিয়ে হাতে হারিকেন ধরে জলে পচে মরতে হতো তোমাকে। আর ওকে এই ধরনের কথা বলো? শুভ্র, একটা মুসলিম মেয়ের সাথে তুমি কোন ভাবেই সম্পর্ক রাখতে পারবে না। আর সে যদি তোমার এতই ভালোবাসে তাহলে ছেড়ে গেল কেন? গিয়ে দেখো অন্য ছেলের সাথে তলে তলে টেম্পু চালায়। আমাকে শেখাতে এসো না, আমি মানুষ চিনে খাই, বুঝেছো? আমি পরীকে সেদিন বলেছিলাম যে তোমার মতো মেয়ে কোনোদিন শুধরানোর না, কিন্তু আমি তো বইয়ের কথা বলতে পাগল না, তাই বইয়ের মিষ্টি ভালোবাসে ভুলে গিয়ে সেদিন তোমাকে ছাড় দিয়েছিলাম, যার ফলাফল তো সামনেই। পরীকে শুক্রিয়া জানিও, ওর জন্য তোমার সম্মান এখনো আছে। আর হ্যাঁ, আমি একজন মুসলিম ছেলে, মোহাম্মদ শুভ্র আমার নাম, তাই ভুলেও আমার ধারে কাছে আসবে না। আমার মন শরীর সবকিছু ওই বেহায় বেয়াদব মেয়ে পরীর, তাই আর কিন্তু কোনো ধরনের সুযোগ তোমাকে দেবো না এরকম কথা দ্বিতীয়বার বললে। বলেই শুভ্র বের হয়ে চলে আসে। আমাকে রেশমা আন্টি এসে বলল, চলো মা, তোমার আল্ট্রাসাউন্ডও করে নিয়ে আসি। 7 মাস তো হয়ে গেল। না আন্টি, আমি চাই না বাচ্চা দেখতে, আমি এমনি ঠিক আছি। তাছাড়া এরে আমার চাই না। নিশু এসে বলল, কেন পরি যাবে না কেন? বাচ্চার জন্য সব মা পাগল, আর তোমায় দেখি বাচ্চার সম্পর্কে তোমার কোনো ফিলিংসই নেই। আমার বাচ্চা হলে আমি আপনাকে দিয়ে যাব, তখন যা ইচ্ছা করেন। নেবেন তো? আই এম শিওর। পরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এ কেমন মা যে বাচ্চা চায় না? পরি, তুমি কি শুভ্রকে চেনো? আমি কিছু না বলে সেখান থেকে আবার চলে আসলাম। শুভ্র সম্পর্কে কোনো মিথ্যে কথা আমি বলতে পারবো না। আমার রুমের ছোট্ট বারান্দায় কয়েকটা ফুলের টব রয়েছে, নিশু এনে দিয়েছে যাতে আমার মন ভালো থাকে ফুল দিয়ে। গাঁদা, বেলি, ঘাস ফুল, এই 3টি ফুলের গাছকে আমি 3টি নাম দিয়েছি, পুতুল, দীপা, নিতু। এদের সাথে এক মনে কথা বলি, যত কষ্ট হাসি সব রকম কথা এই গাছগুলোর সাথে শেয়ার করি। পরেই সন্ধ্যার পরে বারান্দার গাছগুলোর সাথে কথা বলছিল, এমন সময় নিশু এসে বলল, আমার সাথে কথাগুলো শেয়ার করতে পারতে পরি। এভাবে গাছের সাথে কেউ কথা বলে? জানো, তোমাকে মানুষ মনে হয় না আমার। হয় তুমি বনের পশু, না হয় কোনো দেবী। কারণ তুমি যেভাবে চলো, কারোর সাথে কথা বলো না, কোনো স্বাভাবিক মানুষ এভাবে বাঁচতে পারে না। তা তুমি কোনটা, মানুষ না কোনো দেবী? একদম আমায় দেবী নামে ডাকবেন না। আমার বর শুধু আমায় ওই নামে ডাকে, আমি শুধু তার দেবী, তাছাড়া কোনো দেবীর অস্তিত্ব আমার কাছে নেই। ও সরি, ভুল হয়ে গেছে। আসো, তোমাকে একটা জিনিস দেখাবো, আমি শিওর তোমার খুব ভালো লাগবে। বলে আমাকে নিয়ে রুমে আসলো নিশু। এবার অ্যালবাম দিয়ে বলল, দেখো, এটা আমার স্কুল আর কলেজ লাইফের সব পিক আছে, তোমার খুব ভালো লাগবে আশা করি। আমি অ্যালবাম খুলে একের পর এক ছবি দেখতে লাগলাম। এখানে আমার শুভ্রটাও আছে।
আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। নিশুর সামনে ফুপিয়ে কাঁদতে লাগলাম। পড়ি, আমি কি তোমাকে কষ্ট দিয়ে ফেললাম নাকি? বলো আমায়। না ভাইয়া, ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে পিকগুলো দেখে, তাই খুশিতে কান্না করে উঠলাম। আচ্ছা, এই ছেলেটা দেখতে অনেক সুন্দর, তাই না? বলে পরে শুভ্রের পিকে হাত দিল। সুন্দর, তবে যতটা সুন্দর তার থেকে হাজার গুণে ডেঞ্জারাস। এর মতো ট্যালেন্ট আমাদের স্কুল বা কলেজে একটাও নেই। ফার্স্ট ছাড়া কখনো সেকেন্ড হতে দেখিনি, সব দিকে টপ থাকতো। অনেক বড়লোকের ছেলে। আমাদের এই একটাই হিন্দু ফ্রেন্ড ছিল। ক্লাস 10-এ থাকতে ওর একটা ফ্রেন্ড ওর গোপন কথা আমাদের বলেছিল। বিশ্বাসঘাতকরা একদম সহ্য করে না শুভ্র, তাই ওই ফ্রেন্ডকে সবার সামনে এত মেরেছিল যে ওর হায়াত ছিল বলে বেঁচে গিয়েছিল। তারপর থেকে ওকে সবাই ভয় পেত। ওর অনেক এ ধরনের রেকর্ড আছে, কোনো মেয়েকে কোনো দিন পাত্তা দেয়নি ও। আমাদের একটা বান্ধবী রূপা ওকে এতটা লাভ করতো যে শেষে ওর জন্য সুসাইড করে। যেহেতু এতে শুভ্র কোনো দোষ ছিল না, তাই ওর কিছু করতে পারেনি। আর তাছাড়া ওর দাদু ব্যারিস্টার আর বাবা একজন বিশাল বিজনেসম্যান, তাই কেস করলেও ধোপে টিকতো না। আমরা অনেক জায়গায় কনসার্ট করতাম। শুভ্র দেশের বাইরে থেকে এসেও প্রায় 3 ডজন খানেক কনসার্ট করেছে। শুধু পেশাদার শিল্পী নয়, আমাদের একটা ব্র্যান্ড দলও আছে। জীবনে একসাথে অনেক জায়গায় শো করেছি আমরা। ও, আপনার তার সাথে আর দেখা হয় না? হতো, কিন্তু গত 1 বছর ধরে কারোর সাথে তেমন যোগাযোগ রাখেনি শুভ্র। হয়তো বিজি, তাই। পড়ি, ওর ব্যাপারে এত কিছু জানতে চাচ্ছ কেন? আর বললে না তো শুভ্রকে চেনো কি না? ভাইয়া, আমার বেবিটাকে আপনি নেবেন? আমি চাই না ওকে। পরীর কথা শুনে নিশু আবার অবাক হয়ে যায়। কি বলছে মেয়েটা? পড়ি, তুমি এ ধরনের কথা কেন বলো? এটা কি তোমার বড় সন্তান না? কারোর সাথে আকাম কুকাম করেছো নাকি? আর আমি ভেবে পাই না তুমি এই বয়সে কেন বেবি নিচ্ছ। তোমার বর কি সেফটি বলতে কিছু জানে না? কেমন বর তোমার, যে তোমার সেফটির ব্যাপারে উদাসীন ছিল? কতটা রিস্ক এই বয়সে বেবি নেওয়া, সেটা তুমি নিজেও জানো না। তার ভিতর তুমি কোনো ডক্টর দেখাওনি একবারও। আপনি আমার রুম থেকে এক্ষুনি বের হন। আর একটাও কথা বলবেন না আমার বর সম্পর্কে। কি জানেন আর কতটুকু জানেন তার সম্বন্ধে যে এ ধরনের বাজে মন্তব্য করছেন? সেদিনের পর থেকে নিশুর সাথে আর একটা কথাও বলেনি পরি। নিশু চেষ্টা করেছে কথা বলার, কিন্তু পরির কাছ থেকে কোনো রেসপন্স পায়নি। এমনকি ঈশিতাকে দিয়েও কথা বলানোর ট্রাই করেছে, কিন্তু লাভ হয়। এভাবে 9 মাস পার হয়ে যায়। যে কোনো সময়ে পেইন উঠতে পারে পরি। সকালে অলিভ অয়েল ম্যাসাজ করছিল পেটে পরি, কিন্তু অলিভ অয়েল নিচে পড়ে যায়, যাও বুঝতে পারে না। শুভ্রকে বারবার মনে পড়ছে। পরির মনে হচ্ছে ও বাঁচবে না, হয়তো আর শুভ্রের কাছেও যাওয়া হবে না। আমার খুব খারাপ লাগছিল। দুপুরের দিকে বের হলাম রুম থেকে। গাড়ির ড্রাইভারকে নিয়ে সোজা শুভ্রের অফিস সামনে আসলাম। গাড়ি একটা জায়গায় পার্ক করে ড্রাইভার বলল, পরি, এখানে আসলে কেন? এটা তো অনেক হাইফাই এলাকা। এখানে কি তোমার কেউ আছে? রফিক ভাইয়া চুপ করেন তো। আপনার সমস্যা হলে আপনি চলে যান, আমার এখানে কাজ আছে। আর আঙ্কেলকে কল দিয়ে বলেন আমি আপনাকে নিয়ে বের হয়েছি। চিন্তা করেন, আমি সময় করে আপনাকে এর দাম দিব। আমার কাছে এখন টাকা নেই। আমি তোমার কাছে টাকা চেয়েছি নাকি? কথাটা বলেই রফিক একটু দূরে গিয়ে কল দিল নিশুকে। সব কথা বলে এসে আবার গাড়িতে বসলো রফিক, কারণ নিশু সবসময় ওর কাছে থাকতে বলেছে। দুপুর গড়িয়ে বিকেল হলো, দেন সন্ধ্যাও হয়ে গেল, কিন্তু শুভ্রকে দেখতে পেলাম না। ও কি আজ অফিসে আসেনি না আবার কোথাও বদলি হইল? অবশেষে বাসায় চলে আসলাম। রুমে এসে বসে পড়লাম। খুব কষ্ট হচ্ছিল আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই ফোনটা অন করে শুভ্রকে কল দিলাম। ফোন ঢুকছে কিন্তু কল রিসিভ হচ্ছে না। যতবার কল দিচ্ছি ততবারই কেটে যাচ্ছে। মেজাজটা বিগড়ে যাচ্ছিল। প্রায় 1 ঘন্টার বেশি সময় হবে ওকে ট্রাই করছি, কিন্তু রিসিভ করছে না। আমি রাগে কষ্টে কাঁদতে লাগলাম। শুভ্র আমাকে ভুলে গেছে। শেষে মেসেজ করলাম, শুভ্র তুমি বাসায় আছো, তবুও কেন রিসিভ করছো না? আমার কষ্ট হচ্ছে তো। শুভ্র ফোনটা রুমে রেখে ওর মায়ের রুমে এসে বসে আছে এবং কথা বলছে। সাথে আরও একটা ফোন আছে, কিন্তু এটা দিয়ে কখনো পরির সাথে কথা বলেনি। এমন সময় শুভ্র ফোনে কল এলো। হ্যাঁ বলো, কিছু ইনফরমেশন পেয়েছো? স্যার, জলদি ম্যামকে কল দিন। ওনার নম্বর খোলা প্রায় 1 ঘন্টা ধরে। এই নম্বরে বারবার ট্রাই করেছে। ওনার কল ট্র্যাক করেছি। আপনাকে মেসেজে করছি লোকেশন। শুভ্র নাম্বারটি শুনে হকচকিয়ে উঠল। আরে, এটা তো আমার নাম্বার। তার মানে এর আগে আমাকে কল দেওয়ার ট্রাই করা হয়েছিল। স্যার, শুধু শুধু আমার পিছনে এত টাকা খরচ করলেন। ম্যাম আপনাকে এত ভালোবাসে যে
এর আগেও বারবার ট্রাই করেছে। শুভ্র আর কোনো কথা না বলে দৌড়ে রুমে এসে ফোন নিয়ে দেখলো 150 বার কল দেওয়া হয়েছে পরীর নাম্বার থেকে। পরীর মেসেজ দেখে শুভ্রর বুকের ভেতর কেমন জানি হতে লাগলো। অনিতা শুভ্র দৌড়ানি দেখে অনিতাও শুভ্রর পেছন পেছন এসেছে। মা পড়ি বলেই শুভ্র কল ব্যাক করলো। আল্লাহ নাম্বারটা যেন খোলা থাকে। অনিতা শুভ্রের কথা শুনে আরো কাছে এলো শুভ্রের। আমি কাঁদছিলাম আর এমন সময় কল আসলো। আমার আর বুঝতে বাকি রইল না এটা আমার শুভ্রের কল ছিল। বুকের ভেতর হাতুড়ির বাড়ি এক একটা মনে হয় পড়ছে। আমি কল আর রিসিভ করতে পারলাম না, কয়েকবার বেজে কেটে যাচ্ছে। শেষে কল রিসিভ করে বললাম, শুভ্র তুমি আমায় ভুলে গেছো? আমার কথা একটুও ভাবো না? তুমি খুব খারাপ, খালি খারাপ না, একদম নষ্ট খারাপ বলেই কেটে দিলাম। শুভ্র পরের কথাগুলো কানে আসতেই চোখ বন্ধ করে ফেলে। কতদিন পর শুভ্রের দেবীটার কথা শুনেছে শুভ্রের মনে হচ্ছে ও পাগল হয়ে যাবে। কত প্রতীক্ষার পর এই শব্দগুলো শুনতে পাচ্ছে শুভ্র চোখ মেলতেই ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। অনিতা সেটা দেখে রুম থেকে বের হয়ে গেল। তাদের দুজনকে একান্ত টাইম দেওয়া উচিত এইভাবে। কি হলো শুভ্র, কথা বলছো না কেন? তুমি আমাকে সত্যি ভুলে গেছো তাই না? শুভ্র 6 মাস আমি ঠিক মতো ঘুমোতে পারি না, তোমাকে ছাড়া আমি চলতে পারছি না শুভ্র। আমি শুধু তোমাকেই চাই, এটা ছাড়া আর কিছু আমার দ্বারা সম্ভব নয়। আমি তোমাকে খুব মিস করি। আমার শুভ্রকে আমার খুব প্রয়োজন। শুভ্র তোমার অনুপস্থিতি আমাকে পাগল করে দেয়, আমাকে বড্ড কষ্ট দেয়, আমার অনুভূতি নিয়ে খেলা করে। আমি আর পারছি না শুভ্র, আমাকে নিয়ে যাও। কোথায় আছিস এখন? শুভ্রের কথা শুনে আমার বুকের ভেতর তোলপাড় করতে লাগলো। এভাবে শুভ্রের কথা শুনে বুঝে গেলাম এখন আমার উপর বেশ রেগে আছে। শুভ্র তুমি আমার উপর ভীষণ রেগে আছো। মাই সুইট হার্ট, আই লাভ ইউ বলে অনেকগুলো কিস করতে লাগলাম। আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে, তবুও পাগলের মতো শুভ্রকে কিস করতে লাগলাম। কিস করে থামাবি? কি হলো বল, তুই এখন কোথায়? ওকে বলছি আমি একটু পানি খেয়ে আসি। না, কোথাও যাবি না তুই, এক্ষুনি বল। বলেই শুভ্র গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লো রুম থেকে। আমি একটু পানি খেয়ে বলছি, আমার গলার তেজটাই ফেটে যাচ্ছিল তখন। কথা কেন শুনিস না তুই? আমাকে আর কত কষ্ট দিবি? আমি দুনিয়া থেকে বিদায় হলে তারপর তুই থাম। পরে কোনো কথা না বলে ফোনটা রেখে পানি খাওয়ার জন্য পা বাড়াতে অলিভ অয়েলের উপর পা পড়তেই স্লিপ খেয়ে ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা খেয়ে চড়ে মা বলে একটা চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে গেল। পরের চিৎকার শুনে শুভ্র স্তব্ধ হয়ে গেল। পরের আর্তনাদ শুভ্রের কানে এসে ধাক্কা খেলো। নিশু দৌড়ে এসে দেখে পরি ফ্লোরে পড়ে কেঁপে যাচ্ছে আর পুরো ফ্লোর রক্তে ভেসে গেছে। এই পড়ি, এটা কি করে হলো তোমার? বলে নিশু পরীকে এসে ধরলো। অনেক কষ্টে পরি বলে উঠল, ভাইয়া আমার শুভ্র। বলেই ফোনে থেকে হাত দেখিয়ে দিল। আর কিছু বলতে পারলো না, সেন্সলেস হয়ে যায় পরি।